ঠোঁট ফেটে রক্ত টপটপ করে মাটিতে পড়ছে আয়ানের। আয়ান কথা পর্যন্ত বলতে পারছে না, ব্যথায় কাতরাচ্ছে। উপস্থিত সবাই তাকিয়ে আছে, আর আয়ানের মা আয়ানকে ধরে বসে আছে। তারও যে চোখ থেকে বৃষ্টির মতো নোনা জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। সন্তানকে এইভাবে দেখেও কিছুই বলতে পারছে না আয়ানের মা। আয়ানকে ওর মায়ের হাত থেকে ছাড়িয়ে ইরার ভাই আবারও মারতে শুরু করে। মারতে মারতে আয়ান এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে। আয়নার এমন অবস্থা দেখেও বিন্দু মাত্র মায়া হচ্ছে না ইরার, বরং ইরা আরো খুশি হয়ে বলে, ভাইয়া, আরো মারো, ওকে মারতে মারতে মেরে ফেলো। ওর মতো লুচ্চা লম্পট চোর ছেলে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও শুধু পারে মেয়েদের নিয়ে খেলা করে জীবন নষ্ট করতে। ইরা, তুই কি বলতে যাচ্ছিস? আমি ওকে কম মেরেছি? দেখ, আমার হাতে মার খেয়ে কিভাবে মাটিতে লুটিয়ে পড়েছে। তোর ভাইয়ের হাতে অনেক জোর, বুঝলি? হ্যাঁ, সেটা তো বুঝতেই পারলাম। তুই ওকে কত সময় ধরে মারলি, তবু কিছুই করতে পারছিলি না। এখন ক্লান্ত হয়ে গেছে, তাই লুটিয়ে পড়েছে। ওর শরীরে হলো গন্ডালের চামড়া। হুম। এত সময় পাশেই দাঁড়িয়ে ছিল ইরার বাবা হানিফ চৌধুরী। সব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ বসে সহ্য করছিল, কিন্তু এখন কেন জানি সহ্যের সীমানা পেরিয়ে গেছে। তাই ইরা আর শাহিনকে ধমক দিয়ে থামিয়ে হানিফ সাহেব বলে ওঠে, এইরা তোরা একটু থামতো, তুই এমন করে কিভাবে বলছিস? হ্যাঁ, আয়ান না তোর বিয়ে করা স্বামী? স্বামী মাই ফুট। ওকে আমার স্বামী মানতে বয়ে গেছে। তোমরা ওকে মেয়ের জামাই হিসেবে মানতে পারো, কিন্তু আমি ওকে স্বামী হিসেবে এখনো মানি না, আর কোনোদিন মানতেও পারবো না। তাই বলে সত্য মিথ্যা যাচাই না করে ওকে এভাবে মারাটা কি ঠিক হচ্ছে বল? বাবা, তুমি কিসের সত্যি মিথ্যা যাচাই করতে বলেছো? হ্যাঁ, যেখানে ও লুচ্চামি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে, তাও আবার ছোট বোনের মতো শালিকার সাথে। ছি, এটা বলতেও আমার ঘৃণা লাগছে। ইরার এমন কথা শুনে আয়নের মা আরো ভেঙে পড়ে। সে যেন এমন কথা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না, তাই হাজারো কষ্টকে বুকের ভেতর দাফন করে বলে, বৌমা, তুমি কেন আয়ানের নামে এমন কথা বলতেছো বলো? তোমার বাবা নিজেই তো আমার ছেলেকে তোমার সাথে বিয়ে দিয়ে এই বাড়িতে নিয়ে এসেছিল, ঘর জামাই করে। আমরা তো আর নিজে থেকে আসতে চাইনি। চুপ করেন আপনি। এমন চরিত্রহীন ছেলে জন্ম দিয়ে আবার বড় বড় কথা বলছেন। হুম, আমার তো মনে হচ্ছে আপনিও আগে এমন চরিত্রহীন। ইরার কথা শেষ না হতেই ইরার বাবা ঠাস করে ইরার গালে থাপ্পড় লাগিয়ে দেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। কেননা ইরার গায়ে এই বাড়ির কেউ হাত তোলা তো দূরে থাক, ইরার সামনে জোর গলায় কথাও বলে না। ছি, ইরা, আমার ভাবতেও কষ্ট হচ্ছে যে তুই এমন একটা জঘন্য মনের মানুষ। দোষ যদি করেই থাকে তাহলে আয়ান করেছে, সেটার জন্য ওর মাকে কেন বাজে কথা বলবি? শোন, আল্লাহ সবকিছু সহ্য করলেও মা বাবার অপমান কখনোই সহ্য করে না। মারে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। বাবা, তুমি এই চোর লম্পটের জন্য আমার গায়ে হাত তুললে। হ্যাঁ, তুললাম। এটা হয়তো আরো আগেই তোর উপরে করা উচিত ছিল। যেই ছেলেটা নিজের সবকিছু বিক্রি করে দিয়েছে তিনখানা ছেলে মেয়েদের কষ্ট যেন না হয় সেই জন্য, আর তুই তাকেই বলছিস চোর? ওই চোর না তো কি বাবা, তুমি বলো। ওই সেদিন আরোহীদের বাড়িতে গিয়েও টাকা চুরি করতে গিয়েছিল, যেটা আমার শালা হাতে নাতে ধরেছিল। আমাদের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। আমি সেই খবরটা জানি, আর সেদিন টাকা আয়ান না বরং তোর বকাটে শালা টাকাগুলো নিয়ে যাচ্ছিল, যেটা আয়ানকে দেখে ফাঁসিয়ে দেয়। যাই হোক, আয়নের গায়ে আর হাত তুলবি তো খবর আছে, বলে দিলাম। এভাবে অনেক কথা হয়। আয়নের মা আয়নকে জড়িয়ে ধরে কাজের ছেলের সাহায্যে ঘরে নিয়ে আসে। সব জায়গায় রক্ত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দেয়, আর ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখে পানি ফেলতে থাকে। আসলে আয়নের এমন কষ্ট হতো না যদি উনি ইরাকে পছন্দ করে ইরার বাবার কথায় রাজি হয়ে বিয়ে দিত। আয়নের বাবা সেই আয়ান যখন 7 বছর বয়স তখন বাড়ি থেকে চলে যায়, আর ফিরে আসেনি। আদৌ তারা জানে না সে বেঁচে আছে নাকি মরে গেছে। আয়নের বাবা চলে যাওয়ার পর থেকে আয়নের মা মিসেস ফরিদা অনেক কষ্টে ছেলেকে লেখাপড়া করিয়ে মানুষ করে। একবেলা খেয়েছে তো 2 বেলা না খেয়ে থেকেছে, তবু ছেলের পড়াশোনা থামিয়ে দেননি। আয়ন খুবই মেধাবী ছাত্র থাকায় সব পরীক্ষাতেই সবার থেকে ভালো করত। আর এইদিকে ইরা হলো চৌধুরী বাড়ির রফিক চৌধুরীর 2 মাত্র মেয়ে। দেখতে যেন সুন্দর, এক পলকেই সবার নজর কেড়ে নেয়, তেমন রাগী আর অহংকারীও বটে। গরিবদের মানুষ বলেই মনে করে না, সবাই যেন ওর চোখে বস্তি থেকে উঠে আসা প্রাণী মাত্র।
বাকি সব গল্পের সাথে থাকলে বুঝতে পারবেন। একদিন রফিক সাহেব আয়ানকে দেখে পছন্দ করে, কেননা আয়ান মায়ের সাথে সংসার খরচে সাহায্য করার জন্য চৌধুরী সাহেবের গরুর ফার্মে কাজ করে। আয়ানকে আগেও দেখেছে, কিন্তু আজকে দেখে বেশি পছন্দ করে। তাই কাজের ছেলে রহিমকে জিজ্ঞাসা করে। আচ্ছা রহিম, আমি আয়ানকে দেখছি এখানে অনেক আগে থেকেই কাজ করে, আবার সবার থেকে ওর কাজের ধরনও আলাদা, দেখে মনে হয় ও শিক্ষিতও বটে। হ্যাঁ স্যার, আয়ান শিক্ষিত আর এখানে খুব মন দিয়ে কাজ করে। তবে স্যার বলতে পারেন ছেলে হিসেবে আয়ান খুব ভালো। ও যখন শিক্ষিত তাহলে বাইরে কোনো জব না করে এখানে পড়ে আছে কেন, যেখানে ও চাইলেই ভালো চাকরি করতে পারবে? না স্যার, ও কেন জানি কোনো চাকরি করে না, এখানেই কাজ করে আর সাথে নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তবে আমি দেখি ও প্রায় প্রায় কোথায় যেন যায়, ওর মাও সেটাই জানে না। আয়ানকে জিজ্ঞাসা করলেও তেমন কিছু বলে না। সে যাই হোক, আমি একটা কথা ভেবেছি, আয়ান ছেলে হিসাবে তো ভালো আর কাজও ভালোই করে, আমাদের ইরার সাথে ভালোই মানাবে। তাই আমি ভাবছি ওকে ইরার সাথে বিয়ে দিয়ে আমার বাড়িতে ঘর জামাই রাখবো। কি বলতেন এসব? ইরা ম্যাডামের সাথে আয়ান? এটা কিভাবে সম্ভব? আর তাছাড়া আয়ানের কিছু নাই, যা ছিল সব বিক্রয় করে দিয়ে ইতিমখানায় টাকা দিয়ে দিয়েছে, যেন ইতিমখানার বাচ্চাদের কষ্ট না হয়। আমি তোর থেকে শুনতে চাইছি নাকি আমি কি করব না করব। আমি আজকেই ওর মার সাথে কথা বলে বিয়ের কাজ ঠিক করব। স্যার, আমি বলি কি, ইরা ম্যাডাম আর শাহিন স্যারের সাথে কথা বলে আগেই সব কিছু ঠিক করে নেওয়া ভালো ছিল। চুপ কর, কিছুই শুনতে হবে না, সবকিছু আমার পছন্দেই হবে। এখন চল আয়ানের মায়ের সাথে কথা বলে বিয়ের কথা পাকা করে আসি। রফিক সাহেব কথা শুনে রহিম আর কিছু না বলে তার সাথে সাথে আয়ানদের বাড়িতে চলে আসে গাড়ি নিয়ে। আয়ানরা একটা ভাড়া করা বাড়িতে থাকে, একটাই মাত্র ঘর, যেটার মাঝে দিয়ে পার্টিশন করে নিচ্ছে। আয়ানদের বাড়িতে এসে আয়ানের মা বাড়িতে আছেন নাকি? থাকলে বাইরে এসে দেখে যান কে এসেছে। কি ব্যাপার রহিম, ভিতর থেকে কেউ তো কথা বলছে না, কিছু আবার হলো নাকি? না, কি আর হবে, হয়তো আমার কথা আয়ানের মায়ের কান পর্যন্ত পৌঁছায়নি। আমি আবার ডাকছি, দেখি কি বলে। রহিম কথাটা বলে যেই না আবার ডাকার জন্য প্রস্তুতি নিছে, অমনি আয়নের মা এসে রুমের দরজা খুলে বলে, আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব, কেমন আছেন? হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। এখানে আসলাম তোমার সাথে একটা কথা বলতে। আপনি একটু বসেন, আমি একটু আয়ানকে খুঁজে নিয়ে আসি। ও এমনিতে কাজ পেলে বাড়িতে আসতে চায় না। না না, এখন দরকার নেই ওকে, পরে আপনিই ওকে বলে দিয়ে তাহলেই হবে। এখন আমি আপনার বাড়িতে এসেছি আত্মীয় সম্পর্ক স্থাপন করার জন্য। চৌধুরী সাহেবের কথা শুনে ফরিদা বেগম অনেকটাই ঘাবড়ে যায়। সে যেন বুঝতেই পারছে না সে কিসের সম্পর্ক স্থাপন করার কথা বলছে। তাই আয়নের মা একটু প্রশ্নসূচক দৃষ্টিতেই জিজ্ঞাসা করে, সাহেব, আমি তো কিছুই বুঝতে পারতাছি না, আপনি হঠাৎ কি সম্পর্কের কথা বলতেছে? আমাদের সাথে আবার কি নিয়ে সম্পর্ক বুঝতেই তো পারতাছি না। আরে আয়নের মা, তুমি বুঝতে চেষ্টা করলেই না বুঝবে, তাই না? আচ্ছা, আমি সবটা খোলাসা করে বলি। আসলে আয়ন তো অনেকদিন হলো আমার ফার্মে কাজ করে, ওকে দেখে আমার খুব ভালো লেগে গেছে। একা মানুষকে ভালো লাগতেই পারে, এটা তো স্বাভাবিক কিছুই না, তাই না? আরে তুমি পুরো কথা তো আগে শুনবে, তাই না? আসলে আমি চাচ্ছিলাম আয়নের সাথে আমার মেয়ে ইডার বিয়ে দিতে, ওদের দুজনকে মানাবেও ভালো। চৌধুরী সাহেবের কথা শুনে আয়নের মা যেন আকাশ থেকে পড়ে। সে যেন বিশ্বাস করতেই পারছে না চৌধুরী সাহেব নিজে এসে এমন একটা কথা বলবে। দেখুন চৌধুরী সাহেব, কোথায় আপনারা আর কোথায় আমরা, এই সম্পর্ক কখনোই সম্ভব না। আর তাছাড়া ইরামা যথেষ্ট সুন্দরী, আবার একজন সফল উকিল, তার মতন মেয়ের সাথে আয়ানের বিয়ে, এটা আমি মানতে পারছি না। আয়নের মা, তোমার কি তাহলে আমার মেয়ে ইরাকে পছন্দ না, বলো? ইরামাকে পছন্দ করবে না এমন মানুষ এই বাংলাদেশে কেন, পুরো ভারত খুঁজেও একটা পাওয়া যাবে না। আমার ইরামাকে অনেক আগে থেকেই পছন্দ। তবে আপনি বলেন, আমার ছেলের সাথে ইরামা মনির বিয়ে কিভাবে হয়? ইরামা এটা কখনোই মানবে না। মেয়েটা যখন আমার, তখন ওকে মানানোর দায়িত্বটা আমার নিজেরই। তুমি শুধু আয়নকে রাজি করাও। আর আয়নের মা, বিয়ের পর তোমরা মা ছেলে মিলে আমার বাড়িতেই থাকবে। ভেবে দেখো তোমার ছেলের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল হবে চৌধুরী সাহেবের মেয়ের জামাই হলে। হ্যাঁ চাচি, আমার মনে হয় সব কিছু জল্পনা কল্পনা সেরে ওদের দুজনের বিয়ে দেওয়াই ঠিক হবে। আয়নের মা, তুমি যদি রাজি থাকো তো 3 দিন পরে আমি ওদের বিয়ে দিতে চাই। যত ঝামেলা আমি সব সামলে নেব।
চৌধুরী সাহেবের কথা শুনে আয়নের মা ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, কেন জানি মানা করতে পারল না, তাই বিয়েতেই সম্মতি জ্ঞাপন করে। সাহেব, আমি রাজি। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এমনিতেই আয়ানের বাবা নেই, জানি না সে আজও এই দুনিয়ায় আছে নাকি পরপারের বাসিন্দা হয়ে গেছে। চাচি, কান্না করেন না। একদিন দেখবেন চাচা ঠিক আমাদের মাঝে আবার ফিরে আসবেন, তার মান অভিমান ভাঙলে। হ্যাঁ, রহিম ঠিক কথাই বলেছে। আর আয়নের ও সরি বিএন সাহেবা, আজকে তাহলে আমি আসি, আপনি বরং আয়নকে বলে রাজি করান। ঠিক আছে, তবে বিআই সাহেব, আমার মনে হয় এভাবে খালি মুখে যাওয়াটা ঠিক হবে না। আপনারা একটু বসেন, আমি ঘর থেকে একটু মিষ্টির ব্যবস্থা করে নিয়ে আসি। আরে না, এসবের হুদাই কি দরকার, আমরা বরং আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব, কেমন? না, এটা হয় না। আপনি আত্মীয়ের সম্পর্কে স্থাপন করে এসে এভাবে মিষ্টি মুখ না করে চলে যাবেন, এটা হয় না। আপনারা একটু বসেন। চৌধুরী সাহেব আর মানা করতে পারে না আয়নের মায়ের এমন আকুত মিনতি দেখে। ফরিদা বেগম ঘরে গিয়ে কিছু তো নেই, তাই কৌটার ভিতর থেকে চিনি নিয়ে শরবত বানিয়ে নিয়ে এসে বলে, আপনাদের মিষ্টি মুখ করানোর ক্ষমতা এখন আমার নেই, তাই এটাই দিয়ে মিষ্টি মুখ করেন, কিছু মনে না করে। আরে না না, এটাই ঠিক আছে, তুমি এটা করেছো তাতেই আমি অনেক খুশি। আজকে তাহলে উঠি, কেমন? চৌধুরী সাহেব আয়নের মায়ের হাত থেকে শরবতের গ্লাসটা নিয়ে খেতে খেতে উপরের কথাটা বলে, তারপরে সেখান থেকে অনুমতি নিয়ে চলে আসে। রাস্তায় রহিমকে বলতেছে, চৌধুরী সাহেব। আচ্ছা রহিম, তুই কি ভবিষ্যতের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছিস আয়ান আর ইরা বিয়ের পর কতটা সুখী হবে, ওদের দুজনকে ঠিক কতটা মানাবে? স্যার, সত্যি কথা বলতে ওদেরকে একসাথে তো সেই মানাবে, কিন্তু আমার তো ইরা ম্যাডামের রাগের কথা মনে পড়লেই আয়ানের জন্য চিন্তা হয়। এমনিতেই ইরা ম্যাডাম আয়ানকে দেখতে পারে না বললেই চলে। আরে এখন হয়তো দেখতে পারে না, তবে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আরে তুই জানিস না, মেয়েরা বিয়ের আগে বাবার বাড়িতে থেকে খায় আর ঘুমায়, তো তাই একটু এমন স্বভাবের হয়। আর যখন বিয়ের পরে সংসারের কাজে হাত পড়ে, তখন আর আগের ওইসবের কথা মাথায় আসে না। স্যার, সেটা তো ঠিক, কিন্তু ইরা ম্যাডাম তো সেটার থেকে আলাদা, তাই না? আপনি তো জানেনই উনি কতটা কড়া মেজাজের একজন উকিল। আরে ধুর, তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, তুই ঠিক মতো কোনো কথাই বলতে পারিস না, খালি নেগেটিভ কথা বলিস। চৌধুরী সাহেবের কথা শুনে রহিম আর কোনো কথা না বলে চুপ করে থাকে। দেখতে দেখতে কিছু সময় পরে তারা বাড়িতে চলে আসে। এইদিকে চৌধুরী সাহেব বাড়িতে এসে সবাইকে উদ্দেশ্য করে কথাটা বলতেই সবাই তেলে বেগুনে জ্বলে ওঠে। আর ইরা চাচা বলে, ভাইয়া, তোমার মাথা ঠিক আছে তো নাকি? আয়নের মতো একটা রাখালের সাথে ইরার মতো উকিল মেয়ের বিয়ে কিভাবে কি? হ্যাঁ আব্বু চাচ্চু ঠিকই বলেছে। ওর সাথে ইরার বিয়ের কথা তুমি কিভাবে চিন্তা করলা? আমি তো কিছুই বুঝতেছি না। এত বোঝাবুঝির কি আছে? আমি কি মূর্খ নাকি? আমি যেটা বলেছি সেটা বুঝেই সিদ্ধান্ত নিয়েছি। আর আমি বিয়ের কথা পাকা করে এসেছি, 3 দিন পর বিয়ে। ভাইয়া, তুমি যদি আয়নের মতো ফকিরের সাথে ইরার বিয়ে দাও, তাহলে আমরা কেউ এই বিয়ের ধারের কাছে থাকবো না। থাকিস না, সমস্যা কি? মেয়েটা যখন আমার, তখন ওকে বিয়ে দেওয়ার কথাটা আমাকেই ভাবতে হবে, তাই না? আব্বু, আমারও মনে হয় তুমি যেই সিদ্ধান্তটা নিয়েছো সেটা আপুর জন্য একটু বুঝে তারপর নেওয়া ঠিক ছিল। এমনিতেই আপু যেই রাগী। আমি এই বাড়ির কর্তা, সো আমি কি করব না করব সেটা নিশ্চয়ই কারো কাছ থেকে শুনতে যাব না। এই বিষয়ে আর কোনো কথাই হবে না, মনে রেখো 3 দিন পর বিয়ে। চৌধুরী সাহেব কথাটা বলেই সেখান থেকে চলে যান। আর এইদিকে ওরা সবাই বলা বলি করতে থাকে। আমি বুঝলাম না, হঠাৎ আয়নারকে দেখে কি ভাইয়া মাথায় কি এমন ভূত চাপলো যে সে একটা শিক্ষিত মেয়ের সাথে একটা রাখালের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছে? আমিও সেইটার কিছুই বুঝছি না। বাবার মুখের উপর কোনো কথা বলে লাভ নাই। কত ইচ্ছা ছিল ইরার বিয়ে আবিরের সাথে হবে। শাহিন কথাটা বলতে ওর ফুপি চুপ করে না থেকে বলে, কেননা আবির হলো শাহিনের ফুফাতো ভাই। ইরা ও আবিরকে পছন্দ করে, আর বাকি সবাই, শুধুমাত্র চৌধুরী সাহেব বাদে। শাহিন, এই কথা আর বলিস না। ভাইয়া কি বলে গেল সেটা তো শুনলি। আমার আর আবিরের সাথে ইরার বিয়ে দেখা এ জন্মে হলো না। ফুপি, তুমি শান্ত হও। আব্বু কি মনে করেছে সবসময় তার কথাই চলবে? এবার সেটা হচ্ছে না। ইরা আপুর বিয়ে আবির ভাইয়ের সাথেই হবে। কি করে হবে, যেখানে ভাইয়ার কথা ছাড়া এখানে একটা গাছের পাতাও নড়ে না? বুবু, তুই কোনো চিন্তা করিস না, ইরার বিয়ে আবিরের সাথে হবে। আর ভাইয়া যদি জোর করে ইরার সাথে এই রাখালে বিয়ে দেওয়ার, তাহলে আমরা কোনোভাবেই সেই বিয়ে স্থায়ী হতে দেব না। তোরা সবাই যদি আমার সাথে থাকিস তাহলে
আমার তো কোনো চিন্তাই নেই, আমি নাকে তেল দিয়ে ঘুমাতে পারবো। ফুপি, তুমি কোনো চিন্তাই করিও না, আমরা সবাই তোমার সাথে আছি সব সময়। এভাবে আরো অনেক কথা হয় ওদের মাঝে। এইদিকে দিন গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, তবুও আয়নের বাড়িতে আসার কোনো নামগন্ধও নেই। সেটা দেখে আয়নের মা চিন্তায় যেন মনস্থির করতে পারছে না। এইদিকে আয়ন একটা কাজে শহরে গিয়ে সেখানে ফেঁসে গেছে, মানে আটকে পড়েছে বলে বাড়িতে ফিরতে পারছে না। সেখানে সব কাজ শেষ করে আয়ন রাত 8টার দিকে বাড়িতে চলে আসে। আয়নকে দেখে ওর মা জিজ্ঞাসা করে, তুই এত রাত পর্যন্ত বাহিরে কি করলি? হ্যাঁ, আমি তোকে লেখাপড়া করিয়ে মানুষ করিনি, কিন্তু বাহিরে রাতে আড্ডা পেটার জন্য? বাবারে, একটা কথা ভুলে গেলে হবে না, তোকে হারালে আমি কি নিয়ে থাকবো? মা, কেনো না, আমি একটা কাজে গিয়েছিলাম, তাই তো একটু লেট হয়ে গেল। আমি তো প্রতিদিন সকালেই ঘরে ফিরে আসি, তাই না? না, মোটেও না। তুই প্রায় প্রায় কোথায় হারিয়ে যাস, যেটার খবর আমি কখনো তোর থেকে পাইনি। তাই আমি ভেবেছি তোকে বিয়ে দিয়ে একটু হলেও চিন্তামুক্ত থাকবো। আয়ন বাড়িতে ফিরতেই মায়ের এমন কথা শুনবে সেটা ভুলেও কল্পনাও করেনি। সেজন্য ভাবতেই পারছে না ওর মা বিয়ের কথা বলবে। তাই আয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করে, মা, তুমি কি বলছো এইসব? হ্যাঁ, আমাকে এই ছোট্ট বয়সে তুমি বিয়ে দিয়ে পর করে দিতে চাইছো? আরে বাপ, তোকে পর করে দিব কেন, বরং আমি আরো চিন্তামুক্ত হব। আর হ্যাঁ, তোর জন্য আমি যেমন তেমন মেয়ে পছন্দ করিনি, মেয়ে লাখে একটা। সে আমি তোমার পছন্দ জানি। তা মা, তুমি যে আমাকে বিয়ে করানোর জন্য উঠে পড়ে লেগেছো, আমরাই তো 3 বেলা খেতে পাই না ঠিক মতো। তাহলে তোমার বৌমাকে কি খাওয়াবে? অন্যের মেয়ে তো আর আমাদের মতো কষ্টের বাতি জ্বালিয়ে পেটে পাথর বেঁধে ঘুমাবে না, তাই না? সেটাও ঠিক, তবে আল্লাহ সবকিছুর ব্যবস্থা করেই রাখে। আমরা শুধু উসিলা হিসাবে কাজ করি। তোর সাথে চৌধুরী সাহেব নিজেই ইরার সাথে তোর বিয়ে ঠিক করে গেছেন, এবং 3 দিন পরেই আল্লাহ চাইলে তোদের দুজনের বিয়ে। আয়ন ওর মায়ের কথা শুনে এক মুহূর্তের জন্য যেন বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে সেটাই যেন ভেবে পাচ্ছে না। আয়ন কল্পনাও করতে পারছে না ইরার সাথে ওর বিয়ে। মা, তুমি কি বলছো? ইরার মতো ঝালমরিচের সাথে আমার বিয়ে? এটা কখনোই হতে পারে না। ও আমাকে তো মানবেই না, বরং তোমার কপালেও ভাত জুটবে না। আরে দুর্বোকা ছেলে, আমাকে দেখে রাখার জন্য তো ওই উপরে আমার আল্লাহ মালিক স্বয়ংই আছেন। তুই বরং ইরাকে বিয়ে করে সুখী হলেই আমি খুশি। আর তাছাড়া ইরার সাথে তোর বিয়ে হলে তোর ভবিষ্যৎ হবে সূর্যের আলোর মতন উজ্জ্বল। মা, তুমি যত যাই বলো না কেন, আমি ওই অহংকারী মেয়েকে বিয়ে করব না। আমি চাই না আমার মায়ের কোনোভাবে কষ্ট হোক। আমি চৌধুরী সাহেবকে কথা দিয়েছি তোর সাথেই ইরার বিয়ে হবে। এখন তুই যদি আমার সম্মান বড় করে দেখিস, তাহলে বিয়ে তোকে ওই মেয়েকেই করতে হবে। আর তাছাড়া বিয়ের সাহেব বলেছে বিয়ের পরে আমি আর তুই তাদের বাড়িতেই থাকবো। আরে বাহ, তার মানে আমি বিয়ে করে মা আর বউকে নিয়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকবো? বাহ, এর থেকে খারাপ কপাল আর কি হতে পারে? সব সময় অন্যের খটা খেতে হবে। মা, আমি বলে কি, বিয়ে যদি করাতেই হয় তো একটা গরিব ঘরের মেয়ে দেখে করাও। সে তোমার নিজের মায়ের থেকেও বেশি সুখে রাখবে। আর ওই অহংকারী মেয়ে তোমাকে কাজের মেয়ের স্থানও রাখবে না। চুপ, একটা কথাও বলবি না। তোর সাথে 3 দিন পরে ইরার বিয়ে হচ্ছে ফাইনাল। এখন যা হাত মুখ ধুয়ে খেতে আয়। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। তবে পরে কখনো আমাকে দোষ দিতে পারবে না, বলে দিলাম। আয়ন কথাটা বলেই সেখান থেকে চলে যায়। তারপরে ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বিছানায় এসে শুয়ে পড়ে। এইদিকে চৌধুরী সাহেব ইরাকে বিয়ের কথা বলতেই ইরা তেলে বেগুনে জ্বলে ওঠে, যেন চৌধুরী সাহেবকে এই বুঝি চোখের আগুনে জ্বালিয়ে দিবে। আপু, তোমার মাথা কি গেছে? কি বলছো সেটা ভেবে দেখেছো? কোথায় তোমার মেয়ে একজন উকিল, আর ওই কিনা আমাদের বাড়ির সামান্য কাজের লোক। বলা চলে ওর সাথে আমার বিয়ে, সেটা কিভাবে চিন্তা করলে? হ্যাঁ, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমার এই সিদ্ধান্তের একটু নড়চড় হবে না। তুমি বিয়ে করবে না করবে না সেটা দেখার আমার সময় নেই। বাবা হিসেবে আমার উচিত তোমার সাথে ভালো একটা ছেলের বিয়ে দেওয়া। আমার চোখে আয়নকে খুব ভালো লেগেছে। তোমাদের চোখে ভালো লাগলে কি হবে নাকি?
আমারও তো একটা পছন্দ অপছন্দ আছে, তাই না? নাকি তোমার কাছে আমার পছন্দের কোনো দামই নেই? কেন থাকবে না? অবশ্যই আমার কাছে তোমার পছন্দের দাম আছে, তবে সেটা জামা কাপড়, অন্য অন্য জিনিস। যাকে নিয়ে সারা জীবন কাটাবি তাকে বেছে নেওয়ার বুঝতর হয়নি। আমি জানি তো তোর কেমন ছেলে পছন্দ। মারে, একটা কথা মনে রাখিস, মা বাবা কখনোই জেনে শুনে ছেলে মেয়ের খারাপ চায় না। তাই বলে তুমি এমন একটা ছেলের সাথে আমায় বিয়ে দিবে যার কিনা কোনো স্ট্যাটাস নেই আমার সাথে পথ চলা? আমি এত কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমি ওদের কথা দিয়ে এসেছি, 3 দিন পর তোমার আয়নের বিয়ে হবে তো হবেই। ইরার বাবা কথাটা বলেই সেখান থেকে হনহন করে চলে যায়। আর এইদিকে ইরা ঠায় দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে বলে, বাবা, তুমি তো তোমার মেয়েকে এখনোই চেনো নাই। একবার বিয়েটা শুধু হতে দাও, তারপরে ওই আয়নের বাচ্চার চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করার স্বাদ আমি হরে হরে বোঝাবো। ইরার কথা শুনে চৌধুরী সাহেব বাদে সবাই সেখানে এসে হাতে তালি দেয়, কেননা ইরা তো তাদের মনের কথাটাই বলেছে। তাই ইরা চাচা বলে, সাব্বাস বেটা সাব্বাস। এই না হলে তুই আমার ভাতিজি, তোর বাবার মাথায় আসলেই ভূত চাপেছে। তোকে আয়নের সাথেই বিয়ে দেবো। আমি বলি কি, বিয়ে যদি দিতেই হয় তাহলে আমার বিদেশে থাকা ভাগনা আবিরের সাথে দিক। সে তো না করে রাখালের সাথে বিয়ে দিতে হবে। আসলে আমি কিছুই বুঝলাম না, বাবার মাথায় এই চিন্তা কেমনে আসলো? কিভাবে আর আসবে? নিশ্চয়ই ওই আয়ানের বাচ্চা বাবাকে বুঝিয়েছে তোকে বিয়ে করলে এইসব সম্পত্তি পাবে, তখন তো কামাই না করেই পায়ের উপর পা তুলে খেতে পারবে, তাও আবার উকিল বউ পাবে, একটা রাখাল ছেলে। ওই আয়ানের বাচ্চাকে আমি বিয়ে করে সাথ মেটাবো। একবার শুধু বিয়েটা হতে দাও, তারপর বুঝবে আমি উকিল কি ডেঞ্জারাস। এইভাবে আরো অনেক কথা হয় ওদের মাঝে। দেখতে দেখতে 2টা দিন চলে যায়। 3 দিনের বেলা ঘরোয়াভাবে ইরা আর আয়নের বিয়ে হয়ে যায়। মানুষজনকে বেশি বলেনি, কেননা আয়নের পরিবারের যে অবস্থা তাতে চৌধুরী সাহেবের সম্মানহানি শুধু হবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলে চৌধুরী সাহেব বলে, ইরা আয়নকে সাথে নিয়ে তোর রুমে যা। আজকে থেকে তোর সাথেই আয়ন তোর রুমে থাকবে। কি বলছো এসব? ও আমার সাথে আমার বাড়িতে থাকবে মানে? আমাকে বিয়ে দিয়ে পর করে দিচ্ছ, তাহলে আমি এখানে থাকবো কেন? কারণ আমি আয়নকে ঘর জামাই করে এনেছি, আর তোর শাশুড়িও এখানে থাকবে আজ থেকে। নে, শাশুড়ির পা ধরে সালাম করে আশীর্বাদ নিয়ে নে। আমার তো খায়া কাম নাই এরকম একটা মহিলার পা ধরে নিজের হাতকে ময়লা করব। ইরার কথাটা বলেই সেখান থেকে হনহন করে চলে যায়, সাথে বাকি সবাইও চলে যায়। এইদিকে নিজের বৌমার কথা শুনে ফরিদা বেগমের চোখে নিজের অজান্তেই পানি এসে ভিড় জমায়। সেটা দেখেও আয়ের না দেখার ভান করে, কেননা সুন্দরী বৌমা পাওয়ার শখটা তো তারই বেশি। বেন সাহেবা, কিছু মনে করিয়েন না, ও ছোট মানুষ, তেমন বোঝে না। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। যাও আয়ন, রুমে যাও। ঠিক আছে। আয়ন ও শ্বশুর মানে চৌধুরী সাহেবের পা ও মায়ের পা ধরে সালাম করে ধীরে ধীরে ইরার রুমের সামনে চলে আসে। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না আয়নের, বুকের মাঝে দুকদুক করতেছে। তবু আয়ন সব ভয় ভীতিকে দূরে সরিয়ে আস্তে আস্তে ঘরের ভেতরে প্রবেশ করে, আর সবাই বের হয়ে যায়, কেননা সবাই ইরাকে হিটলারি বুদ্ধি শিখিয়ে দিল হয়তো। এইদিকে আয়ন সবাইকে এইভাবে তাকিয়ে চলে যেতে দেখে ঢোক চিপে, কেননা এরা কোনো লেভেলের মানুষ আয়ন তা ভালো করেই জানে। আয়নের সামনে এগিয়ে আসলেই এরা বসা থেকে উঠে এসে আয়নের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়, আর বলতে থাকে, খুব শখ না চৌধুরী বাড়ির মেয়েকে বিয়ে করে সারা জীবন পায়ের উপর পা তুলে খাওয়ার? আরে তুই ভাবলি কি করে তোর মতো একটা লো ক্লাস পরিবারের ছেলেকে বিয়ে করে আমি আমার জীবনটা নষ্ট করব? এই সমাজে আমার কি ডিমান্ড সেটা কি তুই জানিস? দেখো ইরা, তুমি যাই বলো না কেন, ভাগ্যের উপরে তো আর আমাদের কারোর হাত নেই। আল্লাহ আমার সাথে তোমার জড়ি করে রেখেছিল বলেই বিয়েটা হয়েছে। চলো না, সব ভুলে একসঙ্গে নতুন করে সংসার শুরু করি। চুপ কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে নাম ধরে ডাকার? হ্যাঁ, সবাই আমাকে সম্মান করে উকিল ম্যাডাম বলে ডাকে, আজ থেকে তুইও সেটাই করবি। আর কখনো স্বামীর অধিকার ফলাতে আসিস না, তাহলে আমি তোর স্বামীর অধিকার দাবি করার জিনিসটাই কেটে দিব। ইরার কথা শুনে আয়ন দ্রুত মেন জায়গায় হাত দিয়ে একটু ভয়ে ভয়ে বলে, এই মেয়ের বিশ্বাস নেই, যে কোনো সময় যা কিছু করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কখনো ছুঁয়েও দেখব না। আপনি যেদিন নিজ থেকে আহ্বান করবেন সেই দিন আমি আপনার কথায় সাড়া দেব। এই ইরা চৌধুরী তোকে কোনো দিন কাছে ডাকবে না, এতে তুই নিশ্চিত থাক।
আমি তোকে ডিভোর্স দিয়ে আবিকে বিয়ে করব। সেটাও ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করতে চাইনি মা, আর আপনার বাবার জন্য রাজি হতে হয়েছে। যাই হোক, আমার মাটাকে কষ্ট দিয়েন না। আপনার যত ইচ্ছা হয় আমাকে কষ্ট দিয়েন। আমি আবার মা পাগল ছেলে তো, মায়ের কষ্ট একদম সহ্য করতে পারি না। তোদের জীবন তো আমি তেজপাতা করেই ছাড়বো। এখন সর, আমি ঘুমাবো। ইরা কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ে। আর এইদিকে আয়ন যেই না খাটে বসে শুতে যাবে, অমনি ইরা একটা লাথি দেয়। আয়ন বিছানা থেকে দূরে গিয়ে পড়ে। আয়ন কোমরটা ধরে চিল্লিয়ে বলে, ও মা রে, কোমরটা বুঝি গেল রে। এইদিকে ইরা রাগী লুক নিয়ে আয়নের দিকে তাকিয়ে আছে, এই যেন নুনমরিচ ছাড়াই চিবিয়ে খেয়ে ফেলবে। আমার ধারের কাছে আসারও চেষ্টা করবি না, তাহলে এর থেকেও খারাপ কিছু হবে, বলে দিলাম। ঠিক আছে। আচ্ছা বউ, সরি উকিল ম্যাডাম, আমি তাহলে ঘুমোবো কোথায়? যেখানে মন চাই সেখানে ঘুমা, শুধু আমার পাশে না আসলেই হলো। ইরা কথাটা বলে শুয়ে পড়ে। আর এইদিকে আয়ান আর কি করবে, সোফায় গিয়ে আস্তে করে শুয়ে পড়ে। ইরা ঘুমিয়ে গেছে, আয়ানের খুব করেই ইচ্ছা করছে ইরার মুখের উপরে উড়ে আসা চুলগুলো সরিয়ে দিতে, কিন্তু ঠোঁট আগেই কেটে গেছে বলে আর কাছে গেল না, কারণ এই মেয়ের কথার আগে হাত চলে। আয়ান ইরার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে ভাবছে। কত সুন্দর করে ঘুমিয়ে আছে, নেই কোনো ভাবনা, নেই কোনো চিন্তা। ইস, এভাবেই যদি সারা জীবন তাকে দেখার সুযোগ দিত, তাহলে আমি তার মুখ পানে চেয়েই হাজারো বিকেল পার করে দিতাম। এই মুখের মুক্ত ঝরা হাসি থেকে সব কষ্ট দূরে সরিয়ে দিতাম। আয়ন এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তার খেয়াল নেই। সকালে ইরা আগেই ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে বালতি করে পানি এনে আয়নের উপর ঢেলে দেয়। একটু একটু শীত থাকায় বেশি কষ্ট না হলেও পানি দেবার কারণে কষ্ট হয়। আয়ন লাফ দিয়ে উঠে বসে, যেটা দেখে ইরা যেন হাসতে হাসতে শেষ। কেননা আয়ন লাফ দেওয়ার কারণে ওর নিচতলা থেকে ঢেকে রাখা জিনিসটা খুলে পড়ে গেছে। ইরা আয়নের দিকে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটা বুঝতে পেরে আয়ন তাড়াতাড়ি কাপড় নিয়ে, ম্যাডাম, আমি আসলে বুঝতে পারিনি। ওই নবাবের বংশধর, তোকে কি এখানে ঘুমিয়ে থাকার জন্য জায়গা দিয়েছি নাকি? যা, আমি গোসল করেছি, সেই কাপড়গুলো কেচে রোদে শুকাতে দিয়ে আয়। ঠিক আছে, কি আর করা, বিয়ে যখন করেছি বউয়ের কথাই তো উঠতে বসতে হবেই। হাজার হলেও শ্বশুরবাড়িতে ঘরজামাই হয়ে এসেছি বলে কথা। আয়নের এই কথা শুনে ইরা বলে ওঠে, কি রে ছোটরো, তুই কি বিড়বিড় করে আমাকে কিছু বললি নাকি? কেমন বিষম উঠলো আমার। আরে না, আপনাকে কিছু বলার সাহস আমার আছে নাকি? আমি তো শুধু দোয়া করেছি আপনার জন্য একসাথে 2টা ছেলে হয়। আয়ন কথাটা বলে ওয়াশরুমে চলে যায়। আর এইদিকে ইরা আয়নের কথা শুনে হাসতে হাসতে বাইরে চলে যায়। আর এইদিকে ইরাকে দেখে, বৌমা, তোমার ঘুম কেমন হলো? ঘুম যেমন হবার তেমনই হয়েছে। আর আমি কি পরিমাণে ঘুমিয়েছি সেটা কি আপনাকে বলতে হবে নাকি? আজও সরি মা, আসলে আমি এমনি জিজ্ঞাসা করেছি, তুমি কিছু মনে করিও না কিন্তু, কেমন? আরে ধুর, সরো তো আমার সামনে থেকে। ঘুম থেকে উঠে এমন ফকিরদের দেখলেই আমার দিনটাই 12টা বেজে যায়। ইরার কথা শুনে একটু হলেও আয়নের মা কষ্ট পায়, কিন্তু সেটা প্রকাশ না করেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে ইরাকে দেখে, হাই আপু, কেমন আছো? এই তো ভালো। আর ইতি, তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা বলবি। না মানে তুমি তো আমার বড়, আমারও পরীক্ষা দিতে হবে, তাই যদি বলতে রাতের পরীক্ষায় কেমন প্রশ্ন আছে একটু এক্সপ্রেশন নিলে ভালো হতো। দাঁড়া, তোকে আমি শিখিয়ে দিচ্ছি। শাকচুন্নি, আমার সাথে মজা নিস তাই না? ইরার কথা শুনে ইতিকে আর পায়কে, ইতি একটা দৌড়ে বকার পার হয়ে যায়। ব্যাস, ইরা সেখানে আর না থেকে সোফায় বসে পেপার পড়তে থাকে। এইদিকে ইরাকে সোফায় বসে থাকতে দেখে ওর ফুপি বলে, কি রে মা, কি করিস এভাবে নতুন বরকে একা রুমে রেখে? ফুপি, তুমি এভাবে কেন বলতেছো আমাকে? একটা কথা মনে রেখো, আমি আজ হলেও তোমার পুত্রবধূ হব, আর কাল হলেও তোমারই পুত্রবধূ হব। সেই আশাটাই তো আজও আমি সামনের দিনের অপেক্ষা করি।
কত আশা ছিল তুই আমার ছেলের বউ হয়ে সারা জীবন আমার ঘরে থাকবি, কিন্তু আমার ভাইটা সেটা হতেই দিল না। তোকে কোন ফকিন্নির ছেলের সাথে বিয়ে দিল? আমার ছেলে কত বড় চাকরি করে, তাও আবার বিদেশে। আর তোর বাবার পছন্দের ছেলে কিনা তো তোদের গরুর ফার্মে কাজ করে। রাগ করিস না, কথাটা শুনলেও হাসি পায়। একজন উকিলের জামাই, গ্রামের চাষা। ফুপি, তুমি যাও তো। আমাকে শুনিয়ে শুনিয়ে বলছো, সব বুঝি আমি। এই দেখ, আমি বলছিলাম না রাগ করবি? এই জন্য লোকে বলে স্ত্রী স্বামীকে দেখতে না পারলেও স্বামীর নামে স্ত্রীর কাছে দুর্নাম করলেই স্ত্রী সেটা সহ্য করবেই না। ফুপি, তুমি যাও তো। আমার একদম ভালো লাগছে না। আমার মাথা আবার গরম হয়ে গেলে সামলাতে পারবে না কিন্তু কইলাম। ইরার কথা শুনে ওর ফুপি সেখান থেকে চলে যায়। এইদিকে সবাই খাবার টেবিলে চলে আসে খাবার খাওয়ার জন্য। সবাই টেবিলে বসে আছে, কিন্তু বাড়ির জামাই আর তার মা পাশে দাঁড়িয়ে আছে। ইরা, তোর ফকিন্নি শাশুড়িকে একটু বসতে দে মাটিতে, টেবিলে বসার তো আর ক্ষমতা নাই। কথাটা শুনেই সবাই হাসাহাসি করতে থাকে। এইদিকে আয়ন কিছু বলতে পারছে না, আর কি বা বলবে এখানে, সে যে ঘরবন্দি জামাই শব্দের মাঝেই বন্দি। এইদিকে আয়নের মা অসহায় দৃষ্টিতে আয়নের মুখের দিকে চেয়ে আছে। ফুপি, একটু চুপ করে খাও তো। আর এই যে ছোট লোক, তোর মাকে এখানে বসতে দিয়ে তুই এখান থেকে যা। তোর মুখ দেখলে আমার আবার বমি আসবে। আমার মাকে অপমান করলে হয় না? আমি মাকে নিয়ে মাটিতেই খেতে পারবো। আমাদের তো মাটিতে খেয়েই অভ্যাস। এর থেকে ভালো ব্যবহার আর তোর কপালে জুটবে না। তাই যেটা খুশি সেটা কর। আয়ন আর কোনো কথা না বলে নিচে বসে পড়ে, আর ওর মা পাশে বসে। কাজে ছেলে যেই না খাবার নিয়ে এসে ওদের প্লেটে দিতে যাবে, অমনি ইরার ফুপি এসে সেই খাবার কেড়ে নিয়ে কাজে ছেলেটার গালে একটা থাপ্পড় দিয়ে বসে। হারামজাদা, এগুলো ওদের দিলে আমার ভাই কি খাবে? হ্যাঁ, ওদের কালকে রাতের যে খাবার আছে গরুকে দেওয়ার জন্য, সেইগুলো এনে দে, মজা করে খাবিনি। ঠিক বলেছে ফুপি, এদের মতো গরিবদের হজম শক্তি আবার অনেক থাকে, যেটাই থাক না কেন, তো এটা কোনো সমস্যা হয় না। ঠিক বলছিস, ফকিন্নিদের আবার ভালো মন্দ। আর এই যে শুন, এদের কখনো ভালো মন্দ খেতে দিবি না। কাজের ছেলেরা মাথা নাড়িয়ে সেখান থেকে চলে গেল। আর এইদিকে কিছু সময় পরে বাসি পান্তা ভাত আর মরিচ সাথে পেঁয়াজ এনে দিলেই আয়ন সুন্দর করে খাওয়া শুরু করতে নিয়েও না খেয়ে ইরাকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম, আমাকে যা খুশি তাই দিয়েন, আমি আস্তে আস্তে খাবো। কিন্তু আমার মাকে একটু ভালো খাবার দিন, তার তো বয়স হয়ে গেছে। আয়নের কথা শুনে ফরিদা বেগমের চোখ থেকে পানি পড়তেছে, কেননা তার জন্যই আজকে এই দিন দেখতে হচ্ছে। ইরা কি যেন ভেবে বলল, সেটা পারাই যায়, তবে তোর মাকে ভালো কিছু দিলে তুই দিনে 2 বেলা খেতে পারবি, তাও আবার সকালে পান্তা ভাত মরিচ দিয়ে আর রাতে গরম ভাত কাঁচা মরিচ ভর্তা দিয়ে। তবে আমি তো আর বিবেক ছাড়া মানুষ না, তাই সপ্তাহে একদিন 1 ইঞ্চি সাইজের ছোট মাছের তরকারি পাবি। আমার সেটা দিয়েই হবে। আপনি শুধু আমার মাকে একটু ভালো খাবার দিলেই হবে। তারপরে আয়নের কথা শুনে আয়নের মাকে 1 প্লেট গরম ভাত মাছ দিয়ে খেতে দেয়। কিন্তু ছেলেকে পান্তা ভাত খেতে দেখে মা কি আর গরম ভাত খেতে পারবে? তার গলা দিয়ে কি নামবে বলেন? ফরিদা বেগম খাবার মাখিয়ে লোকমা বানিয়ে আয়নের মুখে দিয়ে দুজন ভাগ করে 1 প্লেট ভাত খেয়ে নেয়। বিষয়টা দেখে ইরার একটু কষ্ট লাগলেও সেটা অহংকারের নিচে চাপা পড়েই থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন চলে যায়। সবাই আয়ন ও আয়নের মায়ের উপর অনেক অত্যাচার করে। বলতে গেলে এখন আয়ন বাড়ির সব কাজ করে, আবার ইরার সাথে অফিসে যায় কাজের লোক হয়ে। একদিন সকালে ইরা শাড়ি পরতেছিল, ঠিক তখনই আয়ন না জেনে কি একটা নেবার জন্য রুমে এসে, কেননা দরজা খোলাই ছিল পূর্বে থেকে। আয়ন ইরার দিকে চোখ পড়তেই হা করে তাকিয়ে আছে। আয়নের চোখ যেন সরছেই না, আর হাও বন্ধ হচ্ছে না। তাহলে আয়ন কি দেখেছে ভাবেন? এইদিকে ইরা লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে 1 মণ ওজনের রাগ নিয়ে আয়নের গালে থাপ্পড় দিয়ে বলে, তোর এত বড় সাহস আমার রুমে অনুমতি না নিয়ে ঢুকিস? আমার কি দোষ? আপনার তো উচিত ছিল দরজা লাগিয়ে কাপড় চেঞ্জ করা, তাই না?
আপনি শুধু শুধু এই গরিব বাপের অসহায় ছেলেটার গায়ে আঘাত করলেন। চুপ, আর একটা কথাও বলবি না। আর তুই সত্যি কিচ্ছু দেখিস নাই তো? না, আমি সত্যিই কিছু দেখি নাই, তবে নাভির ওপরের তিলটা দেখতে খুবই সুন্দর ছিল। আয়ন কথাটা বলেই গালে হাত দিয়ে বাইরে চলে যায়। আর এইদিকে ইরা আয়নের যাবার দিকে তাকিয়ে ভাবতে থাকে, কি ব্যাপার, আয়ান তো বললো ও নাকি কিছুই দেখেনি। তাহলে আমার নাভির উপরে যে তিল আছে সেটা কিভাবে বললো? আয়ান রে, তোকে তো আমি খাইছি। ইরা আরও রাগে গজগজ করতে থাকে। বেশ কিছুক্ষণ পরে আয়নকে সাথে নিয়ে ইরা অফিসে চলে আসে। ইরা বসে আছে আর ফাইল দেখছে। এদিকে আয়ন বাইরে এসে গোপন পকেট থেকে ফোনটা বের করে। হ্যালো স্যার, আমি সব ইনফরমেশন আপাতত হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে নিয়েন, তাহলেই হবে। ঠিক আছে। আর আয়ান, নিজের দিকে খেয়াল রেখো, আর কেউ যেন জানতে না পারে। স্যার, ভয়ের কোনো কারণ নেই, ভুলে যাবেন না আমার বউ একজন উকিল। হ্যাঁ হ্যাঁ, আর সেটা তোকে বলতে হবে না। আজও সকালে বউয়ের হাতে ঠান্ডা কফির বদলে গরম থাপ্পড় খাস, আবার কথা বলিস। কি করব স্যার, কিছু পেতে হলে অবশ্যই তো কিছু দিতে হবে, তাই না? আমি না হয় অহংকারী মেয়েকে আপন করে পাওয়ার জন্য একটু কষ্ট করেই গেলাম। তোর মনে কখন কি চলে সেটা বোঝা কি আর আমার ক্ষমতা নাকি? সে যাই হোক, সামনের শুক্রবারে কিন্তু তোকে এখানে যেতে হবে। ওকে স্যার, এখন রাখি। বউ আমার টের পেলে আমাকে আদা ছাড়াই চা বানিয়ে খাবে কচকচ করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আয়ন ফোন কেটে আবারও ফোনটা লুকিয়ে রেখে ইরার কাছে চলে আসে। আয়ন কার সাথে কথা বললো বা কী করে সেটা পরে জানতে পারবেন, তাই আগে থেকেই এত টেনশন নেবার কোনো দরকার নেই। আয়নকে দেখেই ইরা বলে, তোকে আমি সেই কখন থেকে খুঁজছি, পাচ্ছি না কেন? হ্যাঁ, কিভাবে যে খুঁজছেন, মনের চোখ দিয়ে খুঁজলে আমাকে অবশ্যই পেয়ে যেতেন। খায়া তো আর কাম নাই, তোকে আমি মনে চোখ দিয়ে খুঁজতে যাব। যা, গিয়ে আমার জন্য কফি নিয়ে আয়। কিন্তু ম্যাডাম, এখন এখানে তো কফি নেই, শুধু চা আছে, আর লিফট কাজ করছে না। আমার যেন রাগ না ওঠাস, বলে দিলাম। আমি কফি আনতে বলেছি, তুই নিয়ে আয়। কিভাবে আনবি সেটা তোর ব্যাপার। আচ্ছা, যাচ্ছি। শাকচুনি বসে বসে খাবে আর আমার উপরে অর্ডার করবে। সময় আমারও আসবে, তখন আমিও দেখাবো কত ধানে কত চাল হয়। আমার উপরে টাকার গরম দেখাও। হ্যাঁ, বউ দেখেই কিছু বলছি না, কম হলেও কষ্ট তো আমারই হবে। আয়ন মনে মনে উপরের কথাগুলো বলতে বলতে 8 তলা থেকে পায়ে হেঁটে হেঁটে সিঁড়ি বেয়ে নিচে চলে আসে। কেননা ইরার অফিসটা হলো 8 তলার উপরে, আর লিফট কাজ করছে না সেটা তো শুনলেনি। আয়ন সুন্দর করে কফি বানিয়ে আবারও ইরার জন্য নিয়ে আসে। 8 তলা ওঠানামা করে আয়নের শরীর পুরোই ঘেমে ভিজে গেছে। আয়ন হাঁপাতে হাঁপাতে এসে বলে, ম্যাডাম, এই যে নিন আপনার স্পেশাল কফি। দে। ইরা কফিটা হাতে নিয়ে দেখে যে ঠান্ডা হয়ে গেছে, তাই পুরো কফিটা আয়নের মুখের উপর ছুঁড়ে মারে। আয়নের রাগে যেন মনে হচ্ছে ইরাকে গলা টিপে দিতে। ভাগ্যিস একমাত্র বউ বলেই কিছু বলল না। তোকে আমি বলেছি গরম কফি আনতে, আর তুই এনেছিস কোল্ড কফি। একটা কাজও ঠিকভাবে করতে পারিস না। আমি 8 তলার নিচে গিয়ে আবার কফি নিয়ে হেঁটে হেঁটে আসছি, তাহলে কফি গরম কিভাবে থাকবে? আপনি তো একটা আগুনের ডিব্বা, তাহলে একটু তাপ দিয়ে নিলেই তো কফি গরম হয়ে যায়। তোর মাথা ঠিক আছে তো? আমার সামনে দাঁড়িয়ে তুই কি বলছিস? যা আমার চোখের সামনে থেকে। আয়ন আরও কিছু না বলে সেখান থেকে চলে আসে বাইরে। মুখে লেগে থাকা কফির পানি মুছতে মুছতে এভাবেই চলতে থাকে দিন, আর বাড়তে থাকে আয়নের উপর সবার অবহেলা অত্যাচার। একদিন আয়ন বাড়িতে রান্না করতেছে, কেননা আজকে আবির আসবে। ইতি রান্নাঘরে গিয়ে বলে, এই যে আয়ন ভাইয়া, আজকের রান্নাটা ভালো করে করিও, কেননা আজকে আবির ভাইয়া আসবে। আমি যতটুকু পারি ভালো করার চেষ্টা করব, এটা নিয়ে তোমরা ভেবো না, কেমন? ঠিক আছে। খারাপ হলে তো আপু তোমাকে সেই রকম খেলাবে, তাই বললাম। ধন্যবাদ সালিকা সাহেবা। ভাইয়া, তুমি না অনেক মজার মানুষ। তবে কেন যে তোমাকে সবাই বোঝে না কে জানে। তোমার মতো সব্বার মনে বুঝ হলে সবাই আমাকে বুঝবে, একটু সময়ের অপেক্ষা শুধু। আমিও তো চাই আপু তোমাকে বুঝুক, আপন করে নিক। আবির ভাইয়াকে আমার আগে
আপুর জন্য পছন্দ হলেও এখন তাকে ভালো লাগে না, তোমাকেই বেশ লাগে আপুর জন্য। ইতি, তুমি এখন যাও, তোমার আপু বা ফুপি দেখলে আবার বকা দিবি। ইতি আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আয়ান সব কাজ শেষ করে খাবার টেবিলে সাজিয়ে রাখে, কেননা একটু আগেই আবির এসেছে। সবাই খাবার টেবিলে বসে আছে আর পাশেই দাঁড়িয়ে খাবার সার্ভ করছে আয়ান। আয়ানের সাথে যে ইরার বিয়ে হয়েছে সেটা আবার কেউ এখনো আবিরকে বলেনি, কেননা আবির খুবই রাগী একটা ছেলে। হাই সুইটহার্ট, তুমি আমার থেকে দূরে কেন? আসো আমার কাছে এসে বসো। আবিরের কথা শুনে ইরা সবার সামনে একটু হলেও কেমন লাগে, কিন্তু কি আর করার, আয়নকে দেখানোর জন্য আবিরের পাশে গিয়ে বসে। আবির এটা সেটা ইরাকে তুলে খাওয়াচ্ছে। আর এইদিকে আয়ন প্রকাশে রাগ দেখাতে না পারলেও ভেতরে ভেতরে ঠিকই রাগে পড়ছে। আচ্ছা ইরা, এই ছেলেকে তো আমি আগে কখনো দেখিনি। ও, এর নাম আয়ান। আমাদের বাড়িতে নতুন কাজের লোক নিয়ে এসেছে আব্বু। ও আচ্ছা, এই কাজের লোক আয়ান। শোন, কাজের লোক কাজের লোকের মতোই থাকবি। আমার ইরার দিকে আবার দুষ্ট নজরে তাকাইস না কিন্তু, তাহলে তোর চোখ আমি তুলে নিব। আবির কথা শুনে আয়ন কিছু না বলে সেখানে দাঁড়িয়ে মনে মনে বলে, সালা হনুমানের বাচ্চা, আমার বউকে নিয়ে আবার আমাকেই মানা করে। আরে চোখ তো আমি তো তুলে নিব, শুধু একটু অপেক্ষা কর। আবির ভাইয়া তুমি আমার জন্য কি নিয়ে এসেছো বলো। তোমার জন্য আমি কত কি নিয়ে এসেছি যেটা বলে বোঝাতে পারবো না। তবে ইতি, তুমি কি আগের থেকে অনেক সেক্সি হয়ে গেছো নাকি? আবিরের মুখে এমন কথা শুনে ইতি যেন সবার সামনে লজ্জায় লাল হয়ে যায়। আর এইদিকে ইরাও খুব খারাপ লাগে। আইনের কথা কি বলবো, আইনের তো মনে হচ্ছে এখনই যদি থাপ্পড় দিয়ে ওর দাঁত ফেলে দিতে পারতো তাহলে ভালো হতো। এইভাবে খাওয়া শেষ করে আয়ন রুমে বসে আছে। এমন সময় ইরা রুমে আসলে আয়ন বলে, আবির ছেলেটা কেমন যেন বেশি সুবিধার না, আপনি একটু দূরে দূরে থাকেন। ইতিকে সবার সামনে কি কথা বললো দেখেছেন? চুপ! কে ভালো আর কে মন্দ সেটা কি আমি তোর কাছ থেকে শিখবো নাকি? আর এগুলো এখন কমন বিষয়, এটা এখন সব জায়গাতেই চলে। সেটা হয়তো ঠিক, তবে একটা কথা শুনে রাখেন, নিজের ইজ্জত হেফাজতে রাখার দায়িত্ব নিজের। আয়নের কথা শুনে এবার ইরা রেগে গিয়ে আয়নের গালে থাপ্পড় দিয়ে বলে, আমার তোর থেকে শিখতে হবে না। আর তোর মতো কি সবাই লুচ্চা নাকি? মেয়ে দেখলেই শকুনের মতো চোখ দিয়ে খাস? চুপ করেন, আমি খারাপ হতে পারি, তবে মেয়েদের সম্মান করতে পিছু পা হই না। আবিরের চালচলন আমার কাছে ভালো লাগেনি, তাই বললাম। তোর ভালো লাগা না লাগা দিয়ে আমি কি বাদাম কিনে খাবো নাকি যে এত ভাবতে হবে? এখন আর একটা কথাও বলবি না। আমি একটা কাজ করব। ঠিক আছে। আয়ন আর কিছু না বলে সেখানে দাঁড়িয়ে থাকে। আর এইদিকে আবির বাইরে থেকে রুমে ঢুকেই সোজা ইরাকে জড়িয়ে ধরে কিস করতে নিলে ইরা বাধা দিয়ে বলে, আবির, এটা ঠিক না। প্লিজ আমার সাথে এমন কাজ করতে এসো না। ওরে বেবি, আমি না হয় বিয়ের পর তোমার সাথে জমিয়ে প্রেম করব। তা এই ফকিরের বাচ্চা তোমার রুমে কি করে? ওই একটা কাজের জন্য ডেকেছিলাম, তো তাই এসেছে। ও আচ্ছা, আর এই ফকিরের বাচ্চা এখন এই রুম থেকে বের হ। শুধু না, তুমিও যাও, কেননা আমি একটা কাজ করব। আমি একটু থাকি না বেবি, তুমি কাজ করো, তাতে কি হয়েছে? আমি কি আর তোমায় ডিস্টার্ব করব নাকি? আমি এত কিছু বুঝি না। তুমি এখন যাও তো, আমার মাথা গরম হলে কি করব বুঝতেই পারছো। আচ্ছা, আমি তাহলে এখন যাই। যাও। আবির চলে গেলে আয়ন সেখানে দাঁড়িয়ে আস্তে করে বলে, নিজের স্বামীর সামনে এভাবে পরপুরুষের সাথে জড়িয়ে ধরে ঢলাঢলি, এটা কি ঠিক মনে করেছেন আপনি? কিসের স্বামী? হ্যাঁ, কিসের স্বামী? তোকে আমি স্বামী বলে মানলেই না হবে? আমি তোকে কখনোই স্বামী হিসেবে মানবো না। আমার যা খুশি তাই করব। সেটা বলার তুই কে? হ্যাঁ, আমি তোমার স্বামী, তোমার ভালো মন্দ দেখার অধিকার আমার আছে, তাই সেটা তোমার মানা উচিত। মায়ের খেতে না চাইলে এখান থেকে তাড়াতাড়ি বের হ, না হলে কপাল থেকে একটা মায়েরও দূরে যাবে না। ইরার কথা শুনে আয়ন আর কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায়। এইদিকে আয়নকে মলিন মুখ নিয়ে বাইরে বের হতে দেখে ওর মা কাছে এসে জিজ্ঞাসা করে, বাবা আয়ান, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম, আমাকে ক্ষমা করে দিস পারলে। মা, তুমি কেন ক্ষমা চাচ্ছ বলো? এইসব আমার কপালের সাথে লেখা ছিল, সেটাই হচ্ছে, এতে তোমার কোনো দোষ নেই। মা, তুমি ভাত খেয়েছো? হ্যাঁ বাবা, খেয়েছি ইতি মামুনির সাথে।
আচ্ছা, তাহলে ভালোই হলো। আচ্ছা, তুমি থাকো, আমি একটু বাইরের থেকে ঘুরে আসি, একটা কাজ আছে। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি আসিস। বৌমা তোকে না পেয়ে আবার কি না কি করে বসে আল্লাহই জানেন। সে আর কি করবে, তোমাকে আর আমাকে অপমান অত্যাচার করা ছাড়া। আচ্ছা মা, একটা কথা বলতে পারো, এরা আমাদের সাথে এমন কেন করে? ওর চোখে কি আমরা মানুষ না? সে কথার উত্তর আমার কাছে নেই বাবা। তবে বাবা, তুই নিজেকে সুন্দরভাবে তৈরি কর, মানুষের মতন, মানুষ রূপে। তাহলে তোকে ইরা কেন, সব মেয়ে বাবার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য তোকে তার মনের মতন করে তৈরি কর। মা, আমি তো আর ৮টা ১০টা মেয়েকে চাই না। আমি তো আমার এই অহংকারী বউকেই আপন করে পেতে চাই। বাবা, ধৈর্য ধারণ কর, একদিন ঠিকই বৌমার মনের মতন হতে পারবি। আয়ান আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আয়ান সোজা পাশে একটা রেস্টুরেন্টে বসে ওর স্যারের সাথে বসে কথা বলছে। আয়ান, তোমাকে যে কথাটা বলার জন্য ডেকেছি সেটা না বলে তো বকবক করে যাচ্ছি। সেটা কোনো ব্যাপার না, আগে তো কথা শুনে মজা নিতে হবে, পরে না হয় আপনার কাজের কথা শুনে নিব। আয়ান, তোমাকে দেশের বাইরে যেতে হবে ২ মাসের জন্য। কিভাবে তুমি সবাইকে মানাবে সেটা তোমার ব্যাপার। স্যার, কি বলছেন? আমি নতুন বিয়ে করেছি, আর এই মুহূর্তে নতুন বউ রেখে আমি কিনা দেশের বাইরে যাব, তাও আবার ২ মাসের জন্য? কিছুই করার নেই, উপর মহল থেকে অর্ডার, তোকে যেতেই হবে। আমি কি করব? তোর মতো করে তো আর কেউ এই কাজটা করতে পারবে না। ঠিক আছে, আমি যাব, তবে ২ সপ্তাহের একদিন বেশিও থাকতে পারবো না। এখন আমাকে চাকরিতে রাখেন আর না রাখেন সেটা আপনাদের বিষয়। শ্বশুর আবার চৌধুরী বুঝতে হবে। হা হা, তুই সোজা ২ মাস থেকে সোজা ২ সপ্তাহে নামিয়ে আনলি। তা এত যে চৌধুরী বাড়ির মেয়ের জামাই বলছিস, এখনো কি তার মেয়ের মনের মতো হতে পেরেছিস? আমাকে এত লুকিয়ে রাখলে তার মনের মানুষ কিভাবে হতে পারবো? তবে চেষ্টা করতে থাকি, একদিন তার মনের মানুষ হতেই পারবো। আচ্ছা ঠিক আছে, আমি স্যারের সাথে কথা বলে দেখি যে সময় কমানো যায় নাকি। বলে লাভ নেই, আমি ২ সপ্তাহের বেশি একদিনও থাকতে পারবো না। এখানে আমার মাকে দেখার মতো কেউ নেই, সেটা আপনার অজানা নয়। সেটা আমি ভালো করেই জানি। এভাবে ওরা দুজনে আরো অনেক কথা বলে খাবার খেয়ে আয়ন বাড়িতে চলে আসে। আর আসার সময় ঈদের জন্য ফুচকা আর অন্য কিছু নিয়ে আসে। বাড়িতে এসেই ঈদের হাতে দিয়ে বলে, এইগুলা তোমার জন্য নিয়ে আসলাম। ভাইয়া অনেক 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 ধন্যবাদ আপনাকে আমার জন্য এত কিছু আনার জন্য। ধন্যবাদের কি আছে, আমি তো তোমার ভাই, তাই না? তোমার জন্য এইগুলো আনতেই পারি। আয়ান আর ইতিকে এভাবে কথা বলতে দেখেই এরা সেখানে এসে ঝাড়ি মেরে বলে, ইতি, ওই ফকিরের বাচ্চার সাথে তোরা তো কিসের কথা? হ্যাঁ, শিগগিরই যা এখান থেকে। আর তোর হাতে এগুলো কি দেখি? আপু ভাইয়া আমার জন্য ফুচকা সদাই এনেছে, আর সেটাই আমাকে দিল, তাই ভাইয়ার সাথে একটু কথা বললাম। আর দুলাভাইয়ের সাথে তো একটু কথা বলবোই, তাই না? কিসের এত কথা? আর এই ফকিরকে তুই দুলাভাই বলছিস কেন? ওর কি যোগ্যতা আছে তোর দুলাভাই হবার? হ্যাঁ, আপু তুই কিন্তু বুঝতেছিস না, ভাই অনেক ভালো মনের মানুষ একজন, তোকে খুব বেশিই ভালোবাসে। চুপ, একটা কথা বলবি না। তোকে ওর হয়ে দালালি করতে কে বলেছে? হ্যাঁ, যা এখান থেকে। আইসে অন্যের হয়ে ওকালতি করতে। ইতিকে মনে হয় আমার উপরে হওয়া রাগটা না দেখানোই ভালো। দোষ করলে ওর সাথে কথা বলে আমি করেছি, সে তো নয়। আয়নের কথা শুনে ইরা আয়নের গালে ঠাস ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে ইতিকে বলে, ইতি, তোর হাত থেকে ওইসব ফকিরের আনা সস্তা জিনিস ফেলে দে। ওইসব খেলে পেট খারাপ করবে। ইতি, এইগুলো ফেলতে হবে না, আমাকে দাও, আমি খাবো নি। পেট খারাপ হলে আমার হবে, তবুও তো কেউ দেখে আনন্দ পাবে, তাই না? আয়ন কথাটা বলেই ইতির হাত থেকে জিনিসগুলো নিয়ে সেখান থেকে চোখ মুছতে মুছতে চলে যায়। আর এইদিকে ইরা চাচা এসে বলে, কি ব্যাপার ইতি, তোমার মন খারাপ কেন আবার? আর ইরাকেই বা রাগি দেখাচ্ছে কেন? আমি তো তার কিছুই বুঝতে পারছি না। চাচা কিছুই হয়নি, আপু একটু আমাকে শাসন করলো তো, এই আর কি। তাহলে ইরা এইভাবে রাগ করে আছে কেন? ইরা তো এত রাগ করে শুধু আয়নের সাথেই যদি কিছু হয়। এখন বলো তো ব্যাপারটা কি? চাচ্চু, কিচ্ছু হয়নি। আমি এমনি একটু রাগ করে আছি।
ইরা কথাটা বলি সেখান থেকে চলে যায়। আর এইদিকে ইতির মন তো আগে থেকেই মন খারাপ, তাই সেও সেখান থেকে চলে যায়। কিছু সময় পরে আয়ন টেবিলের উপর ফুচকার প্যাকেটটা রেখে ওর মায়ের কাছে চলে যায়। মায়ের কাছে এসে দেখে ফরিদা বেগম বসে বসে সুই সুতা দিয়ে একটা গেঞ্জি সেলাই করতেছে। আয়ন তার কাছে এসে কোলে মাথা দিয়ে বলে, আম্মু, আমার একটু মাথায় হাত বুলিয়ে দাও তো। আমার না কেন জানি একটু ভালো লাগতেছে না। কি ব্যাপার আয়ান, তোর চোখে পানি কেন? আর তুই এমন পড়তাছিস কেন বল? মা, আমরা এত গরিব কেন হলাম? আল্লাহ কি আমাদের হীরাদের মতো সব কিছুই দিতে পারেনি? তার ভান্ডারে কি অভাব ছিল? বাবারে, আল্লাহ যদি সবাইকে এক সমান জিনিস দিয়ে এই পৃথিবীতে পাঠাইতো, তাহলে কি আর আমরা এমন মানুষের সাথে করতাম নাকি? আল্লাহ সবাইকে পরীক্ষা করার জন্যই ভিন্ন ভিন্ন ভাবে পাঠিয়েছে। একদিন দেখবি তোর সব হবে, সেদিন তোর পিছনে সবাই ঘুরবে, তোকে কারোর পিছনে পড়ে থাকতে হবে না। মা, তুমি শুধু আমাকে দোয়া করো। তোমার দোয়া থাকলে আমি সব কিছু করতে পারবো, সব কষ্টকেই দূরে হাঁটিয়ে দিতে পারবো। আয়নের কথা শুনে ওর মা খুশিতে বয়ে ওঠে। আয়নের মাথায় হাত বোলাতে থাকে। এভাবে আয়ান আরো কিছু সময় মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকে। এদিকে আবির ওর মায়ের সাথে কথা বলতেছে। আম্মু, ইরা এখন কেমন জানি আগের থেকে পাল্টে গেছে। আমি তো এর কারণই বুঝতে পারছি না। আবির, ইরার মনে কখন কি চলে সেটা কেউ বলতে পারে না। তবে তুই সব সময় ইরাকে দেখে রাখবি, কখন কি করে। ইরাকে তোর বউ করতে পারলেই আমরা ইরা সব সম্পত্তি পেয়ে যাব। আরে দূর, সম্পত্তি পাবার জন্য ইরাকে বউ করে পেতে হবে কেন? মামার থেকে জোর করে সাইন করে নিলেই তো হবে, তাই না? আরে গাধা, সেটা হবে না। কেননা ভাইয়া ইরার নামে তো অর্ধেক সম্পত্তি দিয়েইছে, কিন্তু ভাবি মরে যাওয়ার সময় তার ভাগের সম্পত্তিও ইরাকে দিয়ে গেছে। তবে শর্ত হলো ইরার বিয়ে হলে সেই সব সম্পত্তির অধিক মালিক তার স্বামী হবে। সেটা কোনো সমস্যা হলো নাকি? আমি ইরাকে বিয়ে করলে তো সে অর্ধেক সম্পত্তি পেয়ে যাব। এটা নিয়ে কেন এত টেনশন করছো বুঝলাম না। আবির কথা শুনে ওর মা কিছু বলতে যাবে, তার আগেই বাইরে থেকে ভেতরে আসতে আসতে ইরার চাচা বলে ওঠে, আবির, সমস্যা তো আছেই। কারণ ওই যে আয়ানকে দেখছিস, ওর সাথে ভাইয়া ইরার বিয়ে দিয়েছে। আবির তো এই কথা শুনে রেগে ফায়ার হয়ে যায়। এতটাই রেগে গেছে যে রাগের কারণে পাশে থাকা ফুলের টবটা ঠাস করে ফেলে দিয়ে বলে, ইরার বিয়ে দিয়েছো মানে? আবির, তুই শান্ত হ। তুই জানলে কষ্ট পাবি বলে আমরা জানাইনি তোকে। তবে ভাইয়া আর ইতি ছাড়া আয়ানকে কেউ দেখতে পারে না। আমি তো এই বিয়ে মানি না। যে কোনো মুহূর্তে ইরাকে আমার চাই, না হলে আমি সবকিছু ভেঙে চুরমার করে ফেলবো। দেখ আবির, এত পাগলামো করলে চলবে না। বুদ্ধি দিয়ে আয়নকে এই বাড়ির থেকে তাড়াতে হবে। আর ইরা তো আমাদের পক্ষই আছে। তুমি বললে আমি আজকেই ওকে শেষ করে দিই। ইরার পাশে আমি তৃতীয় কাউকে দেখতে চাই না, বা পারবও না। দেখ বাবা, মাথা গরম করে কোনো কাজ হবে না। এমনিতেই ভাইয়া এখন বাড়িতে নেই, বাইরে গেছে, তাই এখন কিছু করা যাবে না। ওরা এইভাবে কথা বলতেছে আর এইদিকে দরজার আড়াল থেকে সব কথা আইন শুনতে পেয়ে ঠোঁটের কোণে মুচকে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে আসে। আইন রুমে এসে ফুচকা বের করে খেতে থাকে। এরা বিছানায় শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছে। আইনের ফুচকা খাওয়া দেখে কেমন লোভ জেগে যায়, তাই আয়ান সেটা দেখে বলে, দেখো, যদি খেতে মন চায় তো খেয়ে নাও। আমার সাথে রাগ করে নিজের মনকে কষ্ট দিয়ে কি হবে? তোর ওই নোংরা জিনিস খেতে আমার বইয়েই গেছে। ছি, দেখলেই আমার ঘৃণা লাগে। ও আচ্ছা, তবে আমার কাছে সেই লাগতেছে। এই যে কি স্বাদ, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আহ, টকটা যে কি মজা লাগছে না। আইন ইরাকে শুনে শুনে চেটে পুটে খাচ্ছে। আর ইরা তো এই দিকে সেই লেভেলের রাগ হচ্ছে, তাই ইরা আয়নকে বলে, দেখ, আমার রাগ কিন্তু 20% উঠে গেছে, তাই বাকিটুকু ওঠার আগে এখান থেকে চলে যা। আয়ান আর কিছু না বলে ফুচকা রেখে বাইরে চলে আসে, কেননা আয়ন খুব ভালো করেই জানে ইরা ঠিকই খাবে। এইদিকে ইরা চলে যাবার পরপরই ইরা বাইরে উকি ঝুঁকি দিয়ে ফুচকাগুলো খেয়ে নেয়। রাতে খাওয়ার সময় হলে আয়ন রুমে এসে দেখে ফুচকা নেই, তাই আয়ন বলে, কি ব্যাপার, আমি তো ফুচকা রেখে গেলাম খাবো বলে, কিন্তু সেটা এখন কোথায় গেল?
তোর ফুসকা কোথায় গেল? আমি কি জানি, আমার মনে হয় তুই যাবার পরপরই তেলাপোকা এসে খেয়ে গেছে। সত্যিই মনে হয় তেলাপোকা খেয়েছি। তবে এই তেলাপোকাটা মনে হয় নতুন, অনেক বড়, চার হাত পাওয়ালা, তাই না? কে জানি, আমি কি দেখেছি নাকি? তোর ওই নোংরা জিনিসের উপরে আমার আবার কোনো লোভ নেই। সেটা তো আমি বুঝি। আয়ন কথাটা বলেই হাসতে হাসতে সেখান থেকে চলে আসে নিচে। কিছু সময় পরে ইরাও চলে আসে। দেখতে দেখতে সবাই খাবার টেবিলে বসে খেতে শুরু করে। সবাই পোলাও ও মাংস দিয়ে খাচ্ছে, আর আয়ন খাচ্ছে কাঁচামরিচ ভর্তা দিয়ে ভাত, যেটা দেখে প্রতিবার খাবার সময় ফরিদা বেগমের চোখে পানি ফেলেন, কিন্তু ছেলের জন্য কিছুই করতে পারেন না। কেননা আয়ন বলতেছে তার এতে নাকি কোনো কষ্ট হয় না। এরা তোমার হাতে খেতে খুব টেস্ট, আমাকে একটু খাইয়ে দাও তো। আমার হাতে খেতে চাও? সেটা বললেই তো হয়। এতে আবার এমন করার কি আছে? দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। হ্যাঁ দাও। দেখ শালা আয়ানের বাচ্চা, তোর চোখের সামনে আমি তোর বউয়ের হাতে আদর করে খাবার খাচ্ছি। আবির উপরের কথাটা আয়নের দিকে তাকিয়ে হাসি দিয়ে মনে মনে বলে। এদিকে ইরা আবিরকে খাওয়াচ্ছে দেখে আয়নের সারা শরীর যেন রাগে চলে যাচ্ছে। তাই কিছু না বলে তাড়াতাড়ি খাবার শেষ করে রুমে আসে। কিছু সময় পর ইরাও চলে আসে। ইরা বিছানায় বসতে যাবে, হঠাৎ এমন সময় মোবাইলে ভাইব্রেশন শব্দ হয়, কিন্তু ইরা সেটা কোথাও খুঁজে পায় না। কিরে, আমার ফোনে তো কোনো শব্দ হচ্ছে না, তাহলে এই ফোনের শব্দ আসছে কোথা থেকে? তোর কাছে কোনো ফোন নাই তো আবার? আজব কথা বলছেন তো আপনি। আমার কাছে আবার ফোন আসবে কোথা থেকে? আমি নিজেই তো খেতে পাই না। জানি না, তবে তাহলে এই শব্দ হলো কোথা থেকে? যাই হোক, তখন তুই ওইভাবে চলে আসলি কেন? নিজের বউ যদি কোনো পরপুরুষকে খাবার খাইয়ে দেয়, তাহলে কোনো স্বামী সেখানে দাঁড়িয়ে থাকতে ভালো লাগবে বলতে পারেন? কিসের স্বামী? আর একবার স্বামী বললে তোর জিভ আমি কেটে ফেলবো। ঠিক আছে, ঘুমিয়ে পড়েন। রাগ করলে আবার আপনাকে বেশি কিউট লাগে। আমি আবার আপনার কিউট লুক দেখে ঘুমাতে পারি না। তার মানে আমি ঘুমালে আমাকে তুই লুকিয়ে লুকিয়ে দেখিস? আমি কেন দেখতে যাব লুকিয়ে লুকিয়ে? বউ আমার, আর দেখতে হবে লুকিয়ে? এটা কোথাও লেখা আছে নাকি? আয়ন আর কোনো কথা না বলে সোজা সোফায় শুয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই কয়েকটা দিন কেটে যায়। একদিন আয়নের ফোনে একটা কল আসে। আয়ন ফাঁকে গিয়ে কলটা রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম স্যার। এখন হঠাৎ কি মনে করে ফোন দিয়েছেন? আমি তো 2 মাসের জন্য যেতেই পারবো না। আরে আমি তো তোকে সেই জন্যই ফোন দিচ্ছি। শোন, তোর কথা আমি স্যারকে বলেছি, স্যারও তোর কথায় রাজি হয়ে গেল। কেননা সে খুব ভালো করে জানে এই কাজ তোর দ্বারাই করাতে হবে, আর তুই যেই ঘাট দ্বারা সেটা কি আর স্যারের অজানা? শালা টাকলা মোরাত, তাহলে আমাকে ভালো করেই চিনে গেছো দেখছি। এই ফাজিল, সে কিন্তু তোর স্যার হয়, তাই সম্মান দিয়ে কথা বল। আর শোন, তোকে 2 দিন পরেই যেতে হবে লন্ডন। সব কিছু রেডি আছে? ওকে, ঠিক আছে, তবে আমার বিষয়ে কেউ যেন না জানতে পারে। ঠিক আছে। এভাবে আরো কিছু কথা বলে আয়ন কল কেটে দিয়ে ওর মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি না তোমাকে ছেড়ে একটা কাজে 2 সপ্তাহের জন্য ফাঁকে যাব। তুমি নিজেকে আগলে রাখতে পারবে না এই রাক্ষসীদের হাত থেকে? তুই আবার কোথায় যাবি আমি তো বুঝলাম না। আর দেখ বাপ, আমি জানি না তুই কি করিস, তবে যেটাই করিস কখনো খারাপ কাজ করিস না। যদিও আমার বিশ্বাস তুই কখনো খারাপ কাজ করবি না। তোর বাবাও এমন মাঝে মাঝে বাড়ি থেকে উধাও হয়ে যেত, কোথায় যেত সেটা কেউ জানতো না। বাবাও আমার মতো শিক্ষিত ছিল, তাই না মা? তোর বাবার মতন ভালো ছাত্র এই গ্রামে একটাও ছিল না। বাবার চেহারা না আমার এখন মনেই পড়ে না। হয়তো বেঁচে থাকলেও আমার সামনে পড়লে চিনতে পারবো না। এসব কথা মনে করে কষ্ট ছাড়া আর কিছুই হবে না। আমার বিশ্বাস একদিন তোর বাবা আমাদের মাঝে ফিরে আসবে, আমার উপরে তার অভিমান ভাঙবে। এইভাবে আরো অনেক কথা বলে আয়ন সেখান থেকে চলে যায়। আয়নের শ্বশুর চলে এসেছে। তিনি আয়নকে কাছে ডেকে বলে, আয়ন, তুমি অনেক কষ্টে ছিলে এই কয়েকটা দিন, তাই না? ভয় নেই, এখন আমি এসে গেছি। আরে না, কিসের ভয়? এদের সাথে যুদ্ধ করে টিকে থাকাই তো আমার কাজ। সাব্বাস বেটা, বাঘের বাচ্চার মতো কথা। তা এত চিন্তিত দেখাচ্ছে কেন তোকে?
ও, আপনাকে তো বলাই হয়নি। আমি একটা কাজে এখান থেকে আগে চলে যাব, 2 সপ্তাহ পর ফিরে আসব। বুঝলাম না, তুই থাকিস আমার বাড়িতে, তাহলে মাঝে মাঝে কোথায় হারিয়ে যাস? যদিও তোর বাবাও এমন করেই হারিয়ে গেছে। আরে না, আমি আপনাদের ফেলে কোথাও চলে যাব না। আর আপনার মেয়েকে তো জীবন দিয়ে হলেও আগলে রাখবো। আমি ভাগ্য করে তোর মতো সুন্দর মনের একটা মানুষকে মেয়ের জামাই হিসেবে পেয়েছি, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। আপনি শুধু দোয়া করেন আমাদের জন্য, তাহলেই হবে। আমার আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি কিছুই চাই না অন্যদের মতো। আয়নের কথা শুনে রফিক সাহেব কিছুটা হলেও বুঝতে পেরে যায়, তাই আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এইদিকে আয়ন রুমে আসলে ইরা জিজ্ঞাসা করে, কে রে ফকিরের বাচ্চা, তুই নাকি 2 সপ্তাহের জন্য কোথাও যাচ্ছিস? হুম, আমাকে মেরে মেরে আপনার হাত তো ব্যথা হয়ে গেছে, তাই এখন 2-1 দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। চুপ কর, বেশি কথা বলবি না। তা তুই কোথায় যাচ্ছিস শুনি? যাব কোথাও? আমার কপাল নিয়ে যাবে আমাকে সেখানে। তোর সাথে কথা বলাই বেকার শুধু। যা সর এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। এভাবেই চলে যায় একটি দিন। আয়ন ইতির সাথে ছাদে বসে কথা বলছে, এমন সময় ইরাও ছাদে আসে, তবে কিছুই বলে না। তবে দেখেই বোঝা যায় আয়নকে ইতির সাথে কথা বলতে দেখে একটু একটু জেলাস ফিল করছে। আচ্ছা ইতি, তুমি কি আশেপাশে কোনো কিছু পোড়ার গন্ধ পাচ্ছ? আয়নের কথা শুনে ইতি এদিক সেদিক তাকে বোঝার চেষ্টা করে আসলে কোথাও থেকে পোড়া গন্ধ আসছে কিনা, কিন্তু কোনো গন্ধ না পেয়ে ইতি আয়নকে বলে, আচ্ছা ভাইয়া, আমি তো আশেপাশে কোনো কিছুর পোড়ার গন্ধ পাচ্ছি না। তা আপনি কিসের গন্ধ পাচ্ছেন? গন্ধ তো অবশ্যই আসছে, যেটা তোমার নাকে না আসলেও আমার নাকে ঠিকই এসে দোলা দিচ্ছে। এবার আয়নের কথা শুনে ইরা মুখটা বেঁকিয়ে সেখান থেকে চলে যায়। ব্যাস, ইতিরও বোঝা শেষ গন্ধ কোথা থেকে আসে। ভাইয়া, এবার বুঝতে পারছি এই গন্ধ কোনো কিছু পোড়ার গন্ধ না, বরং কারোর জেলাস ফিল হবার গন্ধ। এই তো ইতি, তোমার মাথায় অনেক বুদ্ধি হয়েছে। কে বলেছে তুমি অঙ্কে কাঁচা? আমি তো বলি সে তোমাকে অঙ্কে কাঁচা বলে, সেই বড় কাঁচা। এই সত্যি কথাটাই তো আমি আপুকে সব কাউকে বোঝাতে পারি না। ভাই, আপনিই আমার কষ্টটা বুঝলেন। ভাই যখন হয়েছি তখন শালিকার মনে কষ্টটা তো একটু হলেও বুঝতে হবে। এভাবে ওরা আরো অনেক কথা বলে ছাদ থেকে নেমে আসে। এইভাবে কেটে যায় দিন। আর সকালে আয়ন ওর মা ও শ্বশুরকে বলে, মা, তুমি তোমার খেয়াল রেখো, একদম আমার জন্য কোনো চিন্তা করিও না। তোকে না দেখে আমার চিন্তা হবে না, এটা কি ভাবা যায়? তোকে না দেখলে আমি একটি মুহূর্তেও থাকতে পারি না। তাহলে তোকে না দেখে এতদিন কিভাবে থাকবো বল? আরে মা, তুমি কোনো চিন্তা করিও না। এই তো আমি যাব, 2 সপ্তাহ পরেই চলে আসব। 2 সপ্তাহ আহামরি কি সময়? তোর কাছে কম হতে পারে, কিন্তু একজন মায়ের কাছে তার সন্তানকে একটা দিন না দেখে থাকাটা একটা বছরের সময়। আয়ন ওর মাকে জড়িয়ে ধরে কান্না করে। সেখান থেকে ইরার কাছে এসে বলে, আমি ছাড়া তো আমার মায়ের এই পৃথিবীর বুকে কেউ নেই, তাই যদি পারেন একটু মায়ের দিকে খেয়াল রাখিয়েন। আয়নের কথার জবাবে ইরা কিছুই বলে না, বরং মুখ ঘুরিয়ে রুম থেকে চলে যায়। এইদিকে আয়ন আর দেরি না করে সোজা অফিসে গিয়ে দেখে ওর স্যার বসে আছে। আসসালামু আলাইকুম স্যার। দেখ আয়ান, তুই হলি সবার প্রধান, তাই তোকে কাজও করতে হবে বড় বড়। হ্যাঁ, সেই জন্য তো নতুন বিয়ে করা বউকে রেখে 2 মাসের ভিসা 2 সপ্তাহ বানিয়ে যাচ্ছি। তুই আর ভালো হলি না। আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে, এনে তোর সব কাগজপত্র আর ওই রুম থেকে পোশাক ও ব্যাগ নিয়ে ছাদে যা। হেলিকপ্টার তোর জন্য অপেক্ষা করতেছে। তুই এখান থেকে সোজা ঢাকায় যাবি, ওখান থেকে সোজা লন্ডন। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি তাহলে এখন যাই। বাই স্যার, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আয়ন কথাটা বলেই চলে আসে। সব কিছু করে হেলিকপ্টারে করে সোজা ঢাকায় চলে আসে। আয়ন এয়ারপোর্টের ভিআইপি গেট দিয়ে ভেতরে ঢুকে কিছু কাজ করে বসে আছে। আর ওর সব কাগজপত্র কাজ করছে অন্য একজন। সব কাজ হয়ে গেলে কাগজপত্র দিয়ে যায়। তারপরে আয়ন তাকে ধন্যবাদ জানিয়ে বিমানে গিয়ে বসে। এইদিকে একজনের চোখ আয়নকে দেখে অবাক হয়ে যায়, কেননা তার বিশ্বাস হচ্ছে না আয়ন এখানে থাকতে পারে, তাও আবার এমন সাহেবি পোশাকে। লোকটা কে হতে পারে সেটা জানতে পারবেন। আয়ন বিমানে বসে আছে।
আয়নকে যেহেতু বিমানের পাইলট আগেই চেনে, তাই বিমানবালারে একটু বেশি সেবা করতেছে। বেশ বড় জার্নির পরে আয়ন লন্ডনের মাটিতে এসে পৌঁছায়। এয়ারপোর্টের ভেতরে সব কাজ করে বাইরে আসতেই একটা আইনি বিভাগের লোক গাড়ি এসে ওকে নিয়ে যায়। আয়ন একটা বড় হোটেলে উঠে ফ্রেশ হয়ে দেয় একটা লম্বা ঘুম। ঘুম থেকে উঠে একটা মেয়ের ডাকে। এই হনুমান, তুই আর কত ঘুমাবি? হ্যাঁ, যা তো, আমাকে ঘুমাতে দে, বিরক্ত করিস না। ওই হ্যারামি, আমি তোকে বিরক্ত করি তাই না? ভাবি থাকলে তো ঠিকই তোকে দেখাতো কি মজা। আয়ন এবার মেয়েটার কথা শুনে চোখ খুলে দেখে এটা অদিতি। ও, আপনাদের তো বলাই হয়নি, অদিতি হলো আয়নের স্যারের একমাত্র মেয়ে। এখানে ডাক্তারি পড়তেছে। আয়ন অদিতির বন্ধুর মতো, ওর বাবা বললেই অদিতি হোটেলে চলে আসছে। আরে শাকচুন্নি, তুই কখন আসলি? আর আমি এখানে আসবো তোকে কে বললো? আমার সরকারি চাকরিজীবী বাবা থাকতে তুই কোথায় যাবি সেটা জানা কোনো ব্যাপার হলো নাকি? তাই তো বলি, আমি তো কাউকে বলিনি। আর তোর সাথেও অনেক দিন হলো কথা হয় না। তা কেমন আছিস বল? এই তো আছি কোনো রকমে বেঁচে। যাকে ভালোবাসলাম সে তো দূরে চলে গেল, এই মনের ব্যথাটা না বুঝেই। শাকচুন্নি, আমার দজ্জাল বউ যদি তোর এই হিংসুটে ডায়লগ শোনে, তাহলে তোকে নিশ্চিত চিবিয়ে খাবে নুন মরিচ ছাড়াই। ভাবি তাহলে সেই দজ্জাল তাই না? খালি কি দজ্জাল, ফুরাই বিন্দি মরিচের ডিব্বা। আমাকে এখনো তার মনে জায়গা দেয়নি রে। সমস্যা নেই, একদিন ঠিকই তোর ভালোবাসাটা বুঝবে। আর তুই যেই জন্য ওই বাড়িতে গিয়েছিস সেটা কি কেউ জানে না নাকি? আরে না, মিশনের কথা কি আর কাউকে বলা যায় নাকি? এভাবেই আরো অনেক কথা বলে বিকেলে ওরা দুজনে ঘুরতে বের হয়। লন্ডনে কিছু ভালো ভালো নিদর্শনের জায়গা থেকে ঘুরে আসে। জানিস আয়ান, আমি না তোর সাথে এভাবে পথ চলাটা খুব মিস করি। মিস করে লাভ নেই, কেননা তোর জায়গায় অন্যজন কেউ হাঁটার অধিকার নিয়েছে। আচ্ছা, তুই এখনো বিয়ে করছিস না কেন? পড়াশোনা তো বিয়ের পরেও করতে পারবি। তোর মতো যে কাউকে ভালো লাগে না, আর তোর মতো করে ওই রাগফালিকে কেউ বোঝেও না। বাবা তো সব সময় বলে বিয়ে করতে, কিন্তু আমি করি না। করে নে, বাবা মায়ের কথা শুনতে হয়। আর বিয়ে না করলে তোর পোলা মাইয়া আমাকে আঙ্কেল আঙ্কেল বলে ডাকবে কি করে? আয়ন কথাটা বলে হাসতে শুরু করে, আর এইদিকে অদিতি আয়নকে মারতে শুরু করে। আসলে আয়নকে অদিতি খুব ভালোবাসতো, যেটা আয়ন শুধু বন্ধুদের কাতারেই দেখেছে। খবিস, তুই আর ভালো হলি না। বাবা ঠিকই বলে তুই আসলে একটা বদমাইশ ফাজিলের হাড্ডি। তাই নাকি? সেটাই তো, একেবারে ফাজিল। এভাবে আরো অনেক ঘোরাঘুরি করে ওরা কিছু খেয়ে বাসায় চলে আসে। অদিতি ওর বাসায় চলে যায়, আর এইদিকে আয়নও বাসায় আসে। রাতে আর কোথাও না গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এখানকার অফিসে গিয়ে সব কিছু ঠিক করে অনেক সময় কাজ করে বাসায় চলে আসে। এভাবে অফিসে কাজ অদিতির সাথে ফাজলামি করেই পার হয়ে যায় 4 দিন। এইদিকে আয়নের মা ইরার কাছে গিয়ে বলে, হীরা মামুনি, একটা কথা বলি, তুমি কি রাগ করবে? রাগ করার কথা বলে তো রাগ করবই, এটাই স্বাভাবিক। তা কি বলতে চাস শুনি? আয়ান তো কোথায় গেল তার কিছুই জানি না। তা বলছিলাম কি, ও কি তোমাকে ফোন করে কিছু বলেছে নাকি? না, তার খবর আমি জানি না। দেখেন গিয়ে কোনো মেয়ের সাথে লুচ্চামি করে বেড়াচ্ছে। আর হ্যাঁ, ওর কথা আমাকে জিজ্ঞেস করতে আসবেন না, বলে দিলাম। ঠিক আছে মা, আমি তাহলে আসি, কেমন? আয়নের মা চোখ ভরতে পানি আর বুক ভরতে কষ্ট নিয়ে ইরার কাছ থেকে চলে আসে। এদিকে ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, না, তার সাথে কি এমন ব্যবহার করে ঠিক করলাম? তার ছেলে বাহিরে, আর তার জন্য তো কষ্ট হবে, এটা স্বাভাবিক। ধুর, আমি এসব কি ভাবছি? এইসব ভাবলে হবে না। এইদিকে আয়নের মাকে কাঁদতে কাঁদতে চলে যেতে দেখে ইতি বলে, আন্টি, আপু তোমাকে আজকেও কষ্ট দিয়েছে তাই না? জানি না আপুটা ঠিক কবে তোমাদের বুঝবে, হাসি খুশি ভাবে আপন করে নিবে। না রে মা, বৌমা আমাকে কি বলবে? আসলে আমার চোখে কি যেন পড়েছিল, তাই তো চোখে একটু পানি। আমার কাছে ছাপিয়ে আর কি লাভ বলো? আমি তো সবটা বুঝি তাই না? তবে চিন্তা করিও না, আপু একদিন ঠিকই বুঝতে পারবে। হ্যাঁ রে মা, সেটাই যেন হয়। ছেলেটার মুখের দিকে তাকালেই আমার কান্না পায়।
আমার জন্য নিজেকে বলি করলো। এভাবে দুজন আরো অনেক কথা বলে। এইদিকে 2 দিন পরে সবাই সোফায় বসে কথা বলছে। এমন সময় আবির সবার সামনে বলে, ইরা চলো না আজকে একটু ঘুরতে যাই, তোমাকে নিয়ে তো আর কোথাও ঘুরতে যেতেই পারলাম না। তোমার হাতে তো অনেক সময় দেখি না। তুমি ভুল সময়ে কল দিয়েছো, কেননা আজকেও আমার হাতেই সময় নেই। আমাকে অফিসে যেতে হবে আর খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তাহলে আর কি, অফিস শেষ করে যাবনি? তাতে তো আর তোমার কোনো সমস্যা নেই, তাই না বলো? সেটা ভেবে দেখবনি, তবে আমার মনে হয় না অফিস শেষ করে যেতে পারবো, কেননা অফিস করলে এমনিতেই শরীরটা ক্লান্ত হয়ে যায়। তবে অন্য একদিন ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি না হয় সেই আশাতেই বসে রইলাম। যাকে নিয়ে ঘুরতে যাব সে যেদিন যাবে সেদিনই তাকে নিয়ে যেতে হবে। এই তো বুঝতে পেরেছো। আচ্ছা, তোমরা সবাই বসে কথা বলো, আমি রুমে গেলাম, অফিসে যেতে হবে। আর এই যে, আপনি আমার সাথে আসেন তো। ইরা আয়নের মা মিসেস ফরিদা বেগমকে মিন করে উপরের কথাটা বলে, যেটা দেখে রফিক সাহেব তো সেই ক্ষেপে যায়। তাই রাগী কণ্ঠে বলে, ইরা এটা কোন ধরনের অভদ্রতা? হ্যাঁ, ভুলে যাস না উনি তোর স্বামীর মা, মানে তোর শাশুড়ি। তাকে সম্মান দিয়ে কথা বলাটা তোর দায়িত্ব। বাবার কথা শুনে ইরা কিছুই বলে না, কেননা সে তো আর ভুল কিছু বলেনি। এইদিকে আয়নের মা বলে, থাক ভাইজান, ওকে বকা দিয়েন না। ইরামা ছোট মানুষ, ও তো বুঝে না, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ইরা মামুনি চলো। তারপরে কেউ আর কোনো কথা না বলে ইরার সাথে ফরিদা বেগম রুমে আসে। ইরা বিছানায় বসে আর ওর শাশুড়ি দাঁড়িয়ে আছে। ইরা কিছুই বলছে না দেখে উনি নিজেই বলে, ইরামা, তোমাকে বৌমা বলে ডাকার সৌভাগ্য তো আর নেই, তাই ইরা মামুনি বলেই ডাকি। তাই মা, তুমি আমাকে কেন ডেকেছো বলো? আমি অফিসে যাব। আপনার ছেলে তো আমার সব কাজ করে দিত, এখন তো সে নাই, তাই আপনি আমার জুতো জোড়ো পালিশ করে দিন। ইরার কথা শুনে ওর শাশুড়ির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় এমন অবস্থা। তবুও সে কোনো সংকোচ না করে বলে, আমি তো কখনো জুতো পালিশ করিনি, এখন কিভাবে করব? যদি তোমার এত দামি জুতো নষ্ট হয়ে যায় তাহলে কি করবে? সেটা যা হবার হবে, আপনি করেন তাহলেই হবে। আর শোনেন, আমার সাথে একদম বেশি কথা বলবেন না। আচ্ছা মা, ঠিক আছে। আয়নের মা আর কোনো কথা না বলে জুতো নিয়ে পালিশ করতে শুরু করে। সে তো পারছে না, তাই নিজের আঁচল দিয়ে মুছতে থাকে। জুতার উপরে ময়লা থেকে বেশি যেন আয়নের মায়ের চোখের পানি পড়তেছে। আজ সে যেই আঁচলে ছেলেকে মানুষ করেছে, আজ সেই আঁচলেই ছেলের বউয়ের জুতা পরিষ্কার করতেছে। ভাবতেই যেন কলিজা ফেটে যাচ্ছে তার। এইদিকে ইরা বিছানায় বসে দেখছে আর মনে মনে বলছে, খুব শখ না আমাকে নিজের ছেলের বউ বানানো। এবার দেখো কেমন লাগে জুতা পরিষ্কার করতে। একবেলা খেতে পায় না, আমার স্বপ্ন দেখে আকাশ সবার। এইদিকে ইরা তো ভাবনার উপরে কথাগুলো বলেই চলেছে। আর আয়নের মা যতটুকু পেরেছে জুতো পরিষ্কার করে ইরাকে ডেকে বলে, মামুনি, আমি তো এর থেকে ভালো করে পারিনি, তুমি কিছু মনে করিও না। ঠিক আছে, এখন আপনি যান। আপনার ছেলে আসলে আমি এটা উসুল করে নিব। আপনি বয়স্ক মানুষ, আপনার সাথে তো আর এগুলো করা যায় না। মা, তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক না। এমন একদিন আসবে যেদিন তুমি আমার ছেলেকে আপন করে পাওয়ার জন্য পাগলের মতন করবে, কিন্তু মা, সেদিন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই বলি কি, সময় থাকতে মূল্য দিতে শেখো, হারিয়ে গেলে মূল্যায়ন করে কি লাভ? এই, আপনি এখান থেকে যান তো। আমি একজন উকিল, নিজেই অন্যকে জ্ঞান দিয়ে বেড়াই, আর উনি জ্ঞান দিচ্ছে আমাকে। আয়নের মা সেখানে দাঁড়িয়ে থেকে কি আর করবে, তাই চলে আসে নিচে। এইদিকে ইরা আর কোনো দিকে চিন্তা ভাবনা না করে সেও রেডি হয়ে সোজা অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। ইরা অফিসে বসে আছে, কেন যেন আজকে ইরার খুব করে আয়নের কথা মনে হচ্ছে। এদের কথা তো অনেক শুনলাম, এবার চলেন একটু আমাদের নায়কের কাছ থেকে ঘুরে আসি। এই আয়ান, আয়ান, ওই আয়ানের বাচ্চা, তুই কোথায়? হ্যাঁ, আমি তোকে এত ডাকছি, শুনতে পাস না? এই শাকচুনি, আমি বিয়ে করলেও কি হয়েছে? আমার বউ এখনো মা হয়নি, বুঝলি? তাহলে তুই আমার বাচ্চাকে কিভাবে ডাকিস? আর দেখিস না আমি ওয়াশরুমে আছি। সেটা তো দেখতেই পাচ্ছি। আর তাড়াতাড়ি চল, আজকে এখানে একটা বাংলাদেশি অনুষ্ঠান হচ্ছে, সেখান থেকে একটু ঘুরে আসি। সরি রে, আমি যেতে পারবো না, কারণ আমাকে একটা কাজে বের হতে হবে। তুই বরং গিয়ে ঘুরে আয়।
তোর সাথে গিয়ে যে মজাটা হবে আমি একা গেলে কি আর সেই মজাটা পাবো বল? ওই চল না ঘুরে আসি। দেখ অদিতি, আমি এখন আর আগের মতো ফ্রি নাই। আমি এখন কারোর স্বামী, আমি কারোর মায়ার বাঁধনে আটকা। যে তোকে দেখতেই পারে না তাকে নিয়ে তুই এত চিন্তা কেন করিস? হ্যাঁ, আমি তো শুনেছি তোর বউ আন্টিকেও দেখতে পারে না। দেখতে না পারলে কি হবে? আমার মায়ের আবার এই মেয়েই পছন্দ, সে পছন্দ করেই আমাকে বিয়ে করিয়েছে। তোর সাথে কথা বললে কোনো লাভ নাই, সেটা আমি আগের থেকেই খুব ভালো করে জানি। তা দেখতে দেখতে তো তোর 2 সপ্তাহ শেষ হয়ে এলো। দেশে যাবি, ভাবির জন্য কিছু নিয়ে যাবি না? সে কি আমার জিনিস পরবে নাকি? তবুও কিছু একটা নিয়ে যাব, যদি অনিচ্ছা থাকা সত্ত্বেও। তাহলে চল শপিং করতে, পরে আবার সময় পাবি নাকি? না রে, আজকে যাওয়া যাবে না। তোর সাথে শপিং করতে আমি না হয় কালকে যাব। আজকে অফিসের কাজটা খুবই জরুরি। ঠিক আছে, কি আর করা, তুই হলি অনেক বিজি একজন লোক, তোর সাথে কোথাও যেতে হবে, টিকিট কেটে রাখতে হবে। আচ্ছা, আমি তাহলে আজকে যাই। হোটেলে একটা ছেলের কাছে দেখলে আবার লোকে কি বলবে? এই তো, তোর অনেক বুদ্ধি হয়েছে। আচ্ছা তুই তাহলে এখন যা, আমি কালকে তোকে ডেকে নিবনি। কুত্তা, তোকে ডাকতে হবে না, আমি নিজেই সময় মতো চলে আসবো। অদিতি কথাটা বলেই সেখান থেকে চলে যায়। আর এইদিকে আয়নও বের হয়ে পড়ে অফিসের দিকে। আসলে অদিতি আয়নকে একটু বেশি ভালোবাসতো, কিন্তু আয়ন ওকে কখনোই সেই নজরে দেখেনি। মেয়েটা বেশ চঞ্চল প্রকৃতি, তবে মনটা খুবই ভালো। বড়লোকের মেয়ে হয়েও কখনো কারোর সাথে অহংকার করে না ইরার মতো। অদিতি খুব করে চাইতো আয়নকে তার জীবনে, কিন্তু নিয়তি যে তার মনের আশাটা মনেই রেখেছে। এইদিকে আয়ন অফিসে পুরো দিন কাজ করে বাসায় ফিরে আসে। বাইরে থেকে খেয়ে আসে কেন জানি আর খেতে ইচ্ছে হচ্ছে না আয়নের। তাই বিছানায় শুয়ে এই পাশ ওপাশ হয়ে শুধু ইরা ও মায়ের কথা ভাবছে। আজকে 14টা দিন হলো তাদের সাথে কথা হয় না। খুব করে ইচ্ছে হচ্ছে এরা রাগি মাখা ঝাঁঝালো কণ্ঠটা শুনতে। যেই ভাবা সেই কাজ। আয়ন পকেট থেকে ফোনটা বের করে ইরার নাম্বারে কল দেয়, কেননা ইরার নাম্বারটা আগে থেকেই রেখেছিল, কখনো কল দেওয়া হয়নি। এইদিকে ইরা আনমনা হয়ে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছে আর গভীর ভাবনায় ভাবছে। এমন সময় হাতে থাকা ফোনটা বেজে ওঠে। ইরার ভাবনার গভীর থেকে বের হয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে কল, তাও আবার নেট কল। ইচ্ছে না থাকা সত্ত্বেও কেন জানি কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছে? ইরার কণ্ঠ শুনে আইন কিছুই বলছে না, চুপটি করে কানের কাছে ফোনটা নিয়ে ইরার কথা শুনছে। এইদিকে কথা বলছে না দেখে ইরা তো সেই রেগে যায়। ইরার রাগী কণ্ঠে বকা শুনতে আইনের কেন যেন খুব ভালো লাগছে। ওই মিয়া, আপনার সমস্যা কি? হ্যাঁ, এভাবে একটা অপরিচিত মানুষের কাছে কল দিয়ে কথা না বলে চুপ করে আছেন? কথা না বললে ফোন দিয়েছেন কিসের জন্য? ওই হারামজাদা, তোরে যদি এখন সামনে পাইতাম না রে, তাহলে যে কি যে করতাম। আয়ন ইরার এমন রাগ দেখে হাসবে না কাঁদবে কিছুই যেন ভেবে পায় না। তবে খুব করে ইচ্ছে হচ্ছে ইরার সাথে একটু কথা বলতে, তাই সুন্দর করে বলে, কথা না বললে কি করবেন শুনি? এখন মনে হচ্ছে আমি রাজ্য জয় করেছি, একটা বোবার মুখে কথা ফুটিয়েছি। তা আমাকে কল দিয়েছেন কেন? কে আপনি? আমি কে সেইটা কি খুবই জানা দরকার? আমি তো মনে করি অপরিচিত হয়ে কথা বলার মাঝে মজাটাই অন্যরকম। দেখেন, আমি একদম ফাজলামো পছন্দ করি না, আর আমার সাথে ফ্লার্ট করে কোনো লাভ নেই। কেননা আপনি হয়তো ভাবছেন আমি সিঙ্গেল একটা মেয়ে, তাহলে ভুল, কেননা আমি বিবাহিত আর একজন উকিল। আওলা ঝাওলা কথা বললে কি করব ভাবতেই পারবেন না। ও তাই নাকি? তা ম্যাডাম, আপনার যে বিয়ে হয়েছে, ছেলে কি কাজ করে শুনি? আর আপনি উকিল হয়েছেন তো কি হয়েছে? তাতে আমি ভয় পাবো নাকি? ভয় কাকে বলে সেটা দেখাতাম তোকে যদি সামনে পাইতাম। আর আমার বর কি করে না করে সেটা আমি তোকে শোনাতে যাব কেন? হুম? বলার মতো থাকলে বলতেন। নিজের স্বামীর পরিচয় দিতে তো বিবেকে বেঁধে আছে, এটা সমাজ জানে। আর কোনো বড়লোক বাবার মেয়েই তার স্বামী যে একটা রাখাল সেটা বলবে না। ইরা আয়নের মুখে এমন কথা শুনে কেন যেন বেশ ঘাবড়ে যায়, কেননা আয়ন জানলে কিভাবে ইরার বর কি করে সেটার কথা।
এরা বেশ চিন্তিত মনে জিজ্ঞাসা করে, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, আমার স্বামী যে রাখাল সেটা কে বলেছে আপনাকে? নাকি আপনি আমাকে চেনেন বা দেখেছেন কখনো? থাক না সিটের পাতায় কিছু কিছু কথা না বলাই গাঁথা। আর হ্যাঁ, ভালো থাকবেন কেমন? আয়ন কথাটা শেষ হতেই ইরার মুখের উপর ঠাস করে কলটা কেটে দেয়। ফিরতে একটা কথাও বলার সুযোগ দেয়নি ইরাকে। এইদিকে ইরা তো আরো বেশি পরিমাণে রেগে যায় আয়নের এমন কাণ্ড দেখে। ইরা রাগে গজগজ করতেছে একা একাই। সেটা ইতি এসে দেখে জিজ্ঞাসা করে, আপু তুই এভাবে রাগ করে নিজে নিজেই কি কথা বলছিস? এখানে তো আমি অন্য কাউকে দেখছি না। আর বলিস না, একটা ফাজিল ছেলে ফোন দিয়ে আমাকে কত কি বললো। মন্ডাই চাই ওকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলি। তুই একটা ফোন কলের জন্য এমন রেগে আছিস? থাক, এইসব বাদ দিয়ে চল ছাদে গিয়ে আড্ডা দিয়ে আসি। আজকের আকাশটা খুব সুন্দর, পুরো ছাদ ফুলের গন্ধে যেন মৌ মৌ করছে। চারিপাশটা চাঁদের আলোয় ছেয়ে আছে। হুম, চল। আসলে এমন রাতে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাবার ফিলিংসটাই অন্যরকম। চল। তারপরে ওরা দুজনে ছাদে চলে যায়। এইদিকে আবির ওর মা ও মামার সাথে কথা বলছে। মামা এভাবে বসে থাকলে কিন্তু চলবে না, যত দিন যাবে ততই কিন্তু ইরা আয়ানের প্রেমে পড়ে যাবে। তাই আমি বলি কি শীঘ্রই ওকে এই বাড়ি ছাড়া করি, না হলে দুনিয়া ছাড়া করতে হবে। মামা এভাবে বসে থাকলে কিন্তু চলবে না, যত দিন যাবে ততই কিন্তু ইরা আয়ানের প্রেমে পড়ে যাবে। তাই আমি বলি কি শীঘ্রই ওকে এই বাড়ি ছাড়া করি, না হলে দুনিয়া ছাড়া করতে হবে। আবির এমন কিছু করা যাবে না, তবে এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। সেটাই তো আমি বলতেছি, কারণ কি ওকে কোনো কিছুর দায়ে ফাঁসাবো নাকি? সেই রকম কিছু একটা করতে হবে, কেননা ওকে ইরার চোখে আরো বেশি খারাপ বানাতে হবে, তাহলে আর ইরা ওকে দেখতেই পারবে না। তাহলে তো এবার ওকে আসতে দাও, তারপরে দেখো ওর সাথে আমি কি গেমটাই না খেলি। ও তো এই আবিরকে এখনো চিনতেই পারেনি। তোরা যেটাই করিস সেটা যেন আবার কেউ বুঝতে না পারে, কেমন? কেউ জানতে পারলে কিন্তু আমাদের প্ল্যান মনেই রয়ে যাবে, আর আমাদের থাকতে হবে জেলখানার চার দেওয়ালের মাঝে। আরে দূর, তোমার ছেলেকে কোনো জেলখানা আটকে রাখবে এমন জেলখানা কোথাও তৈরি হয়নি। তুমি ছেলের সম্পর্কে কিছুই জানো না মা। আমি এত কিছু জানতেও চাই না, আমি শুধু দেখতে চাই ইরা আমাকে আমার ছেলের বউ করতে। বাবু, তোমার মনের আশা খুব শীঘ্রই পূরণ হবে, তুমি একদম চিন্তা করিও না। এইভাবে ওরা আরো কথা বলে। এইদিকে দেখতে দেখতে দিনটা চলে গিয়ে পরের দিন সকালে সূর্য তার নিজস্ব আলো নিয়ে পুরো পৃথিবীকে আলোকিত করে। চারপাশে পাখির কিচিরমিচির শব্দে যেন আয়নের ঘুমটা আরো অনেক আগেই ভেঙেছে। আয়ন কফির মগ হাতে নিয়ে বারান্দার গ্রিল হাতে বাইরের দিকে তাকিয়ে সুন্দর দৃশ্য দেখছে। কেননা এই হোটেলটা একটা সমুদ্রের পাশে, তাই বাইরের দিকটা খুবই সুন্দর। হঠাৎ আয়নের ভাবনায় ছেদ ঘটে। দরজায় কলিং বেলের শব্দে আয়ন খুব বুঝতে পারে এখন অদিতি এসেছে। তাই আয়ন দরজার কাছে গিয়ে গ্লাসের ভেতর দিয়ে দেখে না অদিতি নয়, বরং অপরিচিত কেউ, তা আবার ৫-৭ জন, দেখতে একদম দানবের মতো। আয়ন ভয়কে জয় করেছে আগেই, তাই দরজা খুলে দিলেই ওরা ভেতরে এসে আয়নের মাথায় বন্দুক ধরে। আয়ন কেন যেন এক মুহূর্তে কেমন হয়ে গেছে। ওদের কথা শুনে আয়নের মেজাজ খারাপ হয়ে যায়, কেননা আয়ন ওদের গোপন তথ্য ফাঁস করবে বলে মারতে এসেছে। আয়ন খুব চালাকির সাথে বন্দুকটা নিজের দখলে নিয়ে সবাইকে মেরে ফেলে, তবুও কোনো রকম প্রাণে বাঁচিয়ে রাখে। পুলিশ খবর দিয়ে সবগুলোকে হাসপাতালে পাঠিয়ে দেয়। এইদিকে আয়ন ফ্রেশ হয়ে রেডি হতেই অদিতি এসে হাজির। কিরে, আমি আসার আগেই আজকে তুই রেডি হয়ে বসে আছিস? কিছুই তো বুঝতে পারছি না, যেখানে আমি এসে ১ ঘন্টা বসে থাকার পরে তুই রেডি হতি। দেখলাম তুই অন্য কারোর হবু বউ, তাহলে আমি অন্য কারোর জামাই হয়ে এভাবে কষ্ট দেওয়া কি ঠিক হবে? তাই নিজের ব্যবহারটাকে একটু পরিবর্তন করলাম। বাপ্পা, এ যেন ভূতের মুখে রাম নাম। আচ্ছা যাই হোক, এখন চল বাইরে থেকে নাস্তা করে তারপরে শপিং করতে যাব। প্লিজ আয়ান, আজকের দিনটা তুই আমাকে দে। আমার সব সময় এখনো আমার একমাত্র দজ্জাল বউয়ের জন্য, তাই তোকে সময় দিতে পারবো না, তবে এইটুকু সময় দিতেই পারি। তুই আসলেই ভালো হবি না, ফাজিল একটা। আচ্ছা তাড়াতাড়ি চল।
তারপরে ওরা দুজনে বের হয়ে পড়ে। আয়নের এখানে সব কাজ শেষ, তাই আজকে দিনটা সে ফ্রি আছে। আয়ন অদিতিকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকে পছন্দ মতো খাবার খেয়ে শপিং মলে প্রবেশ করে। আচ্ছা পেতনি, বলতো আমি কি নিলে ভালো হবে? যেখানে আমার পছন্দ তো আমার বউ জানেই না। সেটাও তো কথা। আচ্ছা, তুই একটা কাজ কর, ওই যে শাড়িটা দেখছিস ওইটা নে ভাবির জন্য। শাড়িটা দেখতে একদম সুপার, তবে যে কেউ দেখেই বলতে পারবে না শাড়িটার অনেক দাম। এই জন্যই তোকে এত ভালো লাগে। আচ্ছা চল, তোর কথা মতো এটাই নিয়ে নিলাম, কেমন? এইভাবে ওরা পছন্দ মতো অনেক কিছু বলতে ইতি ইরা আর ওর মা ও শ্বশুরের জন্য কিছু কিনে নেয়, সাথে অদিতিকে পছন্দ মতো কিছু কিনে দেয়। তারপরে ঘোরাঘুরি করে বাসায় চলে আসে। দেখতে দেখতে সময় পার হয়ে আয়নের বাংলাদেশে যাবার সময় হয়ে আসে। আয়ন এইখানে সবার সাথে কথা বলে অদিতিকে সাথে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। অদিতি আজকে বেশি কথা বলছে না, কেননা অদিতির মনটা আজকে একটুও ভালো নেই। দোস্ত, এভাবে মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আগে একটা বিয়ে করে নে, ফুটফুটে দেখতে 1 ডজন বাচ্চা হবে, তারা আমাকে বলবে আঙ্কেল আঙ্কেল, শুনতে খুবই ভালো লাগবে। আয়নের কথা শুনে অদিতি ফিক করে হেসে দেয়, কেননা অদিতি যতই মন খারাপ করে থাকুক না কেন আয়নের এমন কথা শুনে না হেসে পারেই না। জানিস আয়ান, আমি এই কয়েকদিন খুবই আনন্দের সাথেই ছিলাম, কিন্তু এখন থেকে আবার সেই আগের মতো একা হয়ে যাব। তোর পাগলি, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আর পরীক্ষা শেষ হলেই দেশে চলে আয়, কেমন? ঠিক আছে, আমি তো আজকেই যেতে পারলে ভালো হতো। এইভাবে অনেক কথা বলে আয়ন অদিতি থেকে বিদায় নিয়ে ভেতরে চলে আসে। তারপরে ভেতরের সব কাজ শেষ করে বিমানে গিয়ে বসে। বেশ কিছুক্ষণ পরে বিমান লন্ডনের মাটি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেয় আকাশপথে। দীর্ঘ সময় জার্নির পরে আয়ন বাংলাদেশের মাটিতে প্রবেশ করে। আয়ন প্রথমেই কন্ট্রোলমেন্টে গিয়ে সবার সাথে দেখা করে ওর স্যারের কাছে যায়। কিরায়ন, তুই এই কয়েকদিন বেশ সুন্দর হয়ে গেছিস দেখছি। আপনার দজ্জাল মেয়ে থাকতে এটা তো অসম্ভবের কিছুই না। সেটা তো আমি জানি। তা চল, স্যার তোকে নিয়ে তার কাছে যেতে বলেছে। আজকে স্যার ফ্রি, বাসায় আছে। আচ্ছা চলেন, একটা কথা জিজ্ঞেস করি, আমি শুনেছি স্যার নাকি একা থাকেন। আমিও সেটাই শুনেছি, তবে আমি তাকে জিজ্ঞেস করলে কিছুই বলে না। একজনের ব্যক্তিগত কথা না বললে তো আর জোর করে শোনা যাবে না, তাই জোর না করাই ভালো। এভাবে ওরা কথা বলতে বলতে নূর হোসেন সাহেবের বাড়িতে চলে আসে। বাড়ির কলিং বেল দিতেই দরজা খুলে দেয় নূর হোসেন সাহেব। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি মিস্টার আদনান। তা আপনাদের কি অবস্থা? স্যার, আমিও অনেক ভালো আছি। আয়ান আজকেই চলে এসেছে কাজ শেষ করে, তাই আপনার কাছে ওকে নিয়ে আসলাম। নূর হোসেন সাহেব আয়নের দিকে হাঁ করে তাকিয়ে আছে। কেন জানি তার খুব আপন মনে হচ্ছে আয়নকে দেখে। আর আয়নকে সে এই প্রথম দেখলো, এর আগে কখনো তেমন করে সামনাসামনি দেখা হয়নি। নূর হোসেন সাহেব ধ্যান ভেঙে আয়ন বলে, আচ্ছা স্যার, আপনি আমাকে হঠাৎ কি মনে করে ডেকে পাঠালেন সেটাই তো জানা হলো না, যেখানে এত বছরেও আমাকে কখনো আপনার কাছে ডাকেন নাই। আসলে তুমি তো সব কাজই করো, তাই তোমাকে কখনো ডাকার প্রয়োজন পড়েনি। আর তাছাড়া তোমার কথা সবার থেকে বেশি শুনি আদনানের কাছে, তাই তোমাকে একটু দেখার ইচ্ছে হলো। ও আচ্ছা, আসলে স্যার আমি তো থাকি চট্টগ্রামে, তাই ঢাকায় বেশি আসা হয় না আপনার কাছে। এভাবে ওরা আরো অনেক কথা বলে। আইন কেন জানি নূর হোসেন সাহেবের কাছে খুব প্রিয় হয়ে যায়। কিছু সময় গল্প করে তিনজন একসাথে খাবার খেয়ে আইন যাবার জন্য বলে, স্যার আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, মনটাই চায় আপনার কাছেই কিছু সময় আরও থেকে যাই, কিন্তু সেটা আমার হবে না, কেননা আমি 2 সপ্তাহ আগে মাকে দেখে গেছি, তাকে দেখার জন্য মনটা ব্যাকুল হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার মতো আমরাও একটা ছেলে ছিল, তাদের রেখে আমি চলে এসেছিলাম চাকরির জন্য রাগ করে, কিন্তু পরে তাদের সাথে আর কখনো দেখা হয়নি। হয়তো আমার ছেলে বেঁচে থাকলে এখন তোমার মতোই দেখতে হতো। স্যার দোয়া করি আপনি যেন আপনার পরিবারের সবাইকে আবার ফিরে পান। আল্লাহ যেন তোমার দোয়া কবুল করেন। তারপর আয়ন সেখান থেকে চলে এসে আদানের সাথে
হেলিকপ্টারে করে চট্টগ্রাম চলে আসে। আয়ান ওর স্যারের কাছে বিদায় নিয়ে সোজা পোশাক চেঞ্জ করে আগের পোশাক পরে বাড়িতে চলে আসে। বাড়িতে ঢোকার আগে আয়ানকে দেখে ইতি বলে,